আচ্ছা। সো আজকে বেসিক্যালি যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের রাঞ্চ ফেনোমেনন আর চেবিশেভ নোটস। সো এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখব। এই দুইটা জিনিসই আমাদের চ্যাপ্টার 2 পার্ট অ্যাকচুয়ালি। সো রাঞ্চ ফেনোমেনন আর চেবিশেভ নোটস এ যাওয়ার আগে যেহেতু দুইটা টার্মই আপনাদের কাছে একদম আনফ্যামিলিয়ার, সো আমরা কিছু ফ্যামিলিয়ার জিনিসপত্র দিয়ে হচ্ছে আমাদের ডিসকাশনটা শুরু করব। সো ধরেন যে আমাদের ফার্স্ট যে এখানে ডিসকাশনটা আসবে অ্যাকচুয়ালি রাঞ্চ ফেনোমেনন, যেটা আমাদের একটা প্রবলেম অ্যাকচুয়ালি, যে কিছু এক্সেপশনাল ফাংশনের কারণে আমাদের হচ্ছে এই প্রবলেমটা অ্যারাইজ করে। সো যেহেতু রাঞ্চ ফেনোমেনন বলতেছি, এটা একটা প্রবলেম। আর এই প্রবলেমটার অ্যাকচুয়ালি সলিউশনটা হচ্ছে আমরা চেবিশেভ নোটস দিয়ে পাই। সো ধরেন যে আমাদের অ্যাকচুয়ালি কোন কোন ফাংশন বা কি ধরনের সিচুয়েশনে অ্যাকচুয়ালি এই ফেনোমেননটা অ্যারাইজ করে সেটাই আমরা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো আমাদের অ্যাকচুয়ালি ডিসকাশনটা স্টার্ট করতে হবে হচ্ছে ফাংশন আর পলিনোমিয়াল থেকে, কারণ যেহেতু আমাদের চ্যাপ্টার 2 অ্যাকচুয়ালি সব রিলেটেড হচ্ছে টু পলিনোমিয়াল, সো আমাদের ডিসকাশনটাও সেটা রিলেটেডই হবে। এখন এই রাঞ্চ ফেনোমেনন আর চেবিশেভ নোট কি কোনো পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করার ওয়ে নাকি? সো এটার অ্যান্সার হচ্ছে না। এটা বেসিক্যালি একটা প্রবলেম, যে প্রবলেমটা আমরা কিছু ফাংশনের জন্য পাই। সো সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করে তার সলিউশনটা আমরা হচ্ছে বের করার চেষ্টা করি। কিছুটা আপনারা চ্যাপ্টার 1-এ যেমন একটা প্রবলেম দেখছিলেন, লস অফ সিগনিফিকেন্স, সেটার সলিউশন যেমন আমরা আলফাবেটার রুটস দিয়ে সলভ করার চেষ্টা করি, সিমিলারলি আপনারা ধরতে পারেন যে রাঞ্চ ফেনোমেনন হচ্ছে একটা প্রবলেম, যে প্রবলেমটা কিছু স্পেসিফিক ফাংশন বা আমরা কিছু নোটস নেওয়ার কারণে হয়। সো সেইটার সলিউশন আমরা বের করার চেষ্টা করি চেবিশেভ নোটস দিয়ে। সো আমরা জানি যে একটা ফাংশন যদি থাকে আর সেখান থেকে কিছু ডেটা পয়েন্টস নিয়ে আমরা পলিনোমিয়ালটা বের করতে পারি। সো আমাদের বেসিক্যালি এই ফাংশন থেকে আমরা যদি পলিনোমিয়ালটাকে সাবট্রাক্ট করি, তাহলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা কি, আমাদের এররটা আসে। মানে বেসিক্যালি আমরা ফাংশন থেকে যে পার্ট গুলা নিতে পারতেছি না আমাদের পলিনোমিয়ালে, সেটাই কি আমাদের এরর পার্টে আসে। আমরা এটাকে আরেকটু ফ্যামিলিয়ার ওয়েতে দেখছি ট্রাঙ্কেশন এরর দিয়ে। সো আমরা আমাদের নর্মাল ডিসকাশন অনুযায়ী জানি যে আমাদের হচ্ছে বেসিক্যালি এই ডিগ্রি বাড়াইলে, মানে এন এর ভ্যালুটা যদি আমি বাড়াই, তাহলে হচ্ছে আমার এররটা কমে আসে। আমরা ডিগ্রিকে বেসিক্যালি এখানে এন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো এই এন এর ভ্যালু যদি আমি বাড়াই তাহলে আমার এররটা কমে আসে। এটা আমরা আমাদের নর্মাল ডিসকাশন থেকে অলরেডি জানি। এখন কথা হচ্ছে এই ডিগ্রিটা বাড়ানোর ওয়েটা কি? ডিগ্রিটা বাড়ানোর ওয়ে হচ্ছে আমরা যদি নোটস এর সংখ্যা বাড়ায় দিই, তাহলে আমাদের কি হয় যে আমরা যদি ধরেন দুইটা নোট ছিল ইনিশিয়ালি, আমরা দুইটা নোট না, আমরা যদি দুইটা নোটের জায়গায় তিনটা নোট নিয়ে কাজ করি, তাহলে যেটা হয় যে আমাদের নোটস এর সংখ্যাটা যখন বাড়ে, সিমিলারলি তার সাথে আমার ডিগ্রিটা বাড়ে, আলটিমেটলি আমার এররটা কমে। সো এটা আমরা জেনারেলি কিন্তু সবাই দেখে আসছি এতদিন। সো এখন যেটা হচ্ছে যে আমাদের যদি নোটস বাড়লে হচ্ছে আমাদের ডিগ্রি বাড়ে আর এররটা কমে, তাহলে আমরা যেটা বলতে পারি, ধরেন আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে ধরেন আমি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নোটস নিব, ঠিক আছে? ইনফাইনাইট অ্যামাউন্টস অফ নোটস নেওয়া মানে আপনারা এটাও বুঝতে পারতেছেন তার মানে কি পুরো ফাংশনটাই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা পসিবল। সো নোটস এর সংখ্যা যদি ইনফিনিটি হয়, তাহলে আমার এররটা কি হওয়া উচিত? একদম নেগলিজিবল, তাই না? মানে জিরো। কারণটা কি, যে আমি যদি ইনফাইনাইট নোট অ্যামাউন্ট অফ নোটস নিতে পারি, আমি অ্যাকচুয়ালি পুরো পলিনোমিয়ালটাই আমার পক্ষে রিপ্রেজেন্ট করা পসিবল। তাহলে আমি যদি পুরো পলিনোমিয়ালটাই, মানে আমার সবগুলা নোটসই যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, সবগুলা টার্মই যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তো আমার এরর আসার কোনো প্রশ্নই আসে না। আমি অ্যাকচুয়ালি অরিজিনাল ফাংশনটাকেই আমার কম্পিউটারে স্টোর করতে পারতেছি। সো আমাদের লজিক্যালি যেটা হওয়া উচিত, আমরা আমাদের এতদিনের ডিসকাশনে যেটা দেখে আসছি, যে আমরা যদি নোটস এর সংখ্যা ধরেন বাড়াই, এরর কমে। এখন আমি বলতেছি নোটস এর সংখ্যা যদি ইনফিনিটি হয়, তাহলে ন্যাচারালি আমার কোনো এররই এক্সিস্ট করার কথা না। কিন্তু আজকে আমরা যে এই যে ফেনোমেননের কথা বলতেছি আর ফেনোমেননের সলিউশন নিয়ে কথা বলতেছি, সো আজকে আমরা যেটা দেখব যে এটা সবসময় কেস না। এই যে নোটস ইনফিনিটি নিলেই যে আমার হচ্ছে বেসিক্যালি এররটা একদম জিরো আসবে, এটা সবসময় ট্রু না। সো আমরা বলতেছি যে এটা, এই নোটস ইনফিনিটি নিলে এরর যে জিরো হবে বা নোটস বাড়াইলে যে এরর কমে আসবে, এটা সবসময় ট্রু না। এই জিনিসটা আমরা বলতেছি। এটা কেন বলতেছি ট্রু না সব কেসেসে? কারণ কিছু আমার ফাংশনস আছে
যে ফাংশনের জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা আর ট্রু হোল্ড করে না। সো এটা সবসময় ট্রু না, কিছু এক্সেপশনস আমার আছে। সো কিছু এক্সেপশনস আছে। এই এক্সেপশনস গুলাই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আজকে ডিল করব, বা আজকের ক্লাসে আমাদের মেইন টপিকের ডিসকাশন হচ্ছে এই কোন কোন কেসে আমাদের যে নর্মালি যে ফেনোমেননটা হওয়ার কথা, যে নোড বাড়াইলে এরর কমবে বা নোড ইনফিনিটি নিলে আমার এররটা একদম জিরোর সমান চলে আসবে, এই কেসেস গুলা কোথায় আমার অ্যাকচুয়ালি ট্রু হোল্ড করতেছে না, সেটাই অ্যাকচুয়ালি আমাদের টার্গেট। সো আমরা সেই জিনিসটাতে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে ডিসকাস করি, যে টার্মগুলা এখন পর্যন্ত আমরা ক্লাসে হচ্ছে বলি নাই আপনাদেরকে, বাট আপনারা এই টার্মগুলোর সাথে ফ্যামিলিয়ার অলরেডি। তো সেটার মধ্যে ফার্স্ট টার্মটা হচ্ছে কনভার্জেন্স। এই কনভার্জেন্স টার্মটা আপনারা কোনো না কোনো টাইমে শুনে আসছেন ডেফিনেটলি। সো কনভার্জেন্স জিনিসটা কি? কনভার্জেন্স যদি আমরা বেসিকলি একটা গ্রাফ দিয়ে যদি দেখি, তাহলে আমাদের এখানে ধরেন দুইটা গ্রাফ আছে। আমি ব্ল্যাক কালারটা হচ্ছে আমার অরিজিনাল ফাংশনাল গ্রাফটা ধরেন হাইপোথেটিক্যালি। সো ধরেন এটা হচ্ছে আমার গ্রাফটা। আচ্ছা, কেউ কি কোয়েশ্চেন করছেন? সো এটা ধরেন আমার হচ্ছে অরিজিনাল গ্রাফটা এফ অফ এক্স। এখন আমি এখান থেকে আপনাকে বললাম আমাদের পলিনোমিয়ালের হিসাবটা যে কারণে আসে, যে আমি ধরলাম যে আমি এইখানে জাস্ট তিনটা ডেটা পয়েন্ট দিয়ে আমি ইন্টারপোলেট করতে পারতেছি। সো র্যান্ডামলি আমি তিনটা ডেটা পয়েন্ট নিচ্ছি। ধরেন এটা একটা ডেটা পয়েন্ট, আমি রেড কালার দিয়ে যেই পয়েন্ট গুলা ড্র করতেছি এগুলা হচ্ছে আমার, ধরেন যে এই ডেটা পয়েন্ট গুলা নিয়ে আমি হচ্ছে জাস্ট ইন্টারপোলেশনটা করতে পারতেছি। তাহলে আমার অরিজিনাল ফাংশনের মধ্যে আমি জাস্ট তিনটা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারতেছি। তাইলে যদি আমি এখানের গ্রাফটা ড্র করি, গ্রাফটা ঠিক হচ্ছে না, বাট অ্যাপ্রক্সিমেটলি এরকম কিছুই আমার আসা উচিত। সো এখন আমরা যেটা দেখতেছি যে আমাদের অরিজিনাল ফাংশন ছিল হচ্ছে এফ এক্স, আর আমরা যে এই যে একটা কালারফুল লাইন দিয়ে যেটা ড্র করলাম এটা হচ্ছে আমার পিএন অফ এক্স। সো এখানে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই ফাংশন আর পলিনোমিয়ালটা কি একদম এক্স্যাক্টলি সেম দেখতে, না, আমরা গ্রাফ থেকে এটা দেখতে পারতেছি কিছু জায়গায় কি আমার এরর জেনারেট হচ্ছে, সেই এররটাই আমরা কি ফর্মুলা দিয়ে বের করতেছিলাম, এই এফ এক্স মাইনাস পিএন অফ এক্স দিয়ে, ওয়েস্টার্স অ্যাপ্রক্সিমেশন থিওরামের ফর্মুলা দিয়ে। সো আমাকে যদি এখন সেকেন্ড কোয়েশ্চেন কেউ করে যে আচ্ছা আমি তিনটা ডেটা পয়েন্ট নিয়ে আমার পলিনোমিয়ালটা পাইলাম এটা, এখন ধরেন যে আমি এখানে আরেকটা গ্রাফ ড্র করতেছি, ওই সেম অরিজিনাল ফাংশনটা আমি নিয়ে আসি। এখন আমাকে জাস্ট তিনটা ডেটা পয়েন্টের জায়গায় আমার এখন লিবার্টি আছে যে আমি আরেকটা ডেটা পয়েন্ট বেশি কনসিডার করতে পারবো। তার মানে আমি চারটা ডেটা পয়েন্ট কনসিডার করতে পারবো। সো চারটা ডেটা পয়েন্ট কনসিডার করতে পারলে আমার লাভটা কি হবে? লাভ হচ্ছে যত ডেটা পয়েন্ট বেশি নিতে পারি তত আমার ডিগ্রি বাড়ে, তত কিসে আমার অরিজিনাল ফাংশনের কাছাকাছি দেখতে হয়। সো এটা হচ্ছে আমার এফ এক্স। এখন যদি আমি আবার পলিনোমিয়ালটা একটু রিজেনারেট করি, তাহলে আমরা যেটা দেখবো যে আমার অরিজিনাল ফাংশনের এখন খুব কাছাকাছি সে চলে যাচ্ছে জাস্ট একটা ডেটা পয়েন্ট বাড়ানোতে। সো আমি যদি আরো এখানে ডেটা পয়েন্টস বাড়াইতাম তাহলে কি আমার ডিগ্রিটা বাড়তো পলিনোমিয়ালের, আলটিমেটলি আমার কি এররটা কমে আসতো। সো এই যে আমার ডেটা পয়েন্ট বাড়ানোর কারণে আমার যে গ্রাফটা কাছাকাছি দেখতে হয়, এই যে আমি একটা ওয়ার্ড উচ্চারণ করতেছি যে গ্রাফটা কাছাকাছি দেখতে হয়, কার কাছাকাছি দেখতে হয়? এফ এক্স এর কাছাকাছি দেখতে হয়, অরিজিনাল ফাংশনের কাছাকাছি দেখতে হয়। এই যে আমার একটা গ্রাফের কাছাকাছি যাওয়া একটা ডেটা পয়েন্ট বাড়ানোর কারণে, এইটাকেই আমরা বেসিকলি কনভার্জেন্স বলতেছি। কনভার্জেন্স মানে আপনারা আগে যেটা শিখে আসছেন বেসিকলি, মানে আমার কাছে যাওয়া ফাংশনের, তাই না? যে আমি যত ডেটা পয়েন্ট বাড়াচ্ছি এখানে কি আমার ফাংশনের কাছাকাছি যাচ্ছে পলিনোমিয়ালটা। সিমিলারলি আমরা আরেকটা টার্মও শিখে আসছি যেটা এখানে লাগবে না, বাট আপনারা টার্মটার সাথে ফ্যামিলিয়ার,
সেটা হচ্ছে ডাইভারজেন্স, যে আমার গ্রাফটা থেকে দূরে সরে যাওয়া। এখানে ধরেন হাইপোথেটিক্যালি আমি যদি ডেটা পয়েন্ট বাড়ানোর কারণে এই পিএন অফ এক্সটা ধরেন এফ এক্স থেকে দূরে চলে যাচ্ছে, তখন আমরা কি বলতাম যে এটা ডাইভারজেন্স। সো আমাদের এখানে যে কেসটা হয়েছে যে আমি যত ডেটা পয়েন্ট বাড়াবো ফাংশনের কাছাকাছি দেখতে হবে, তার মানে কি কনভার্জ করতেছে ফাংশনের টুয়ার্ডস, কে কনভার্জ করতেছে, পিএন অফ এক্স। কনভার্জেন্স মানে হচ্ছে অরিজিনাল ফাংশনের কাছে যাওয়া এই কনটেক্সটে। সো আমাদের এখন যেটা মানে দেখতে হবে যে আমি তো এই জিনিসটা বললাম যে নোট পয়েন্টস বাড়াচ্ছি, ডিগ্রি বাড়তেছে, এরর কমে আসতেছে, কিন্তু এখানে আমি একটা রেড কালার পেন দিয়ে একটা লাইন লিখে আসছিলাম যে এটা সবসময় অ্যাকচুয়ালি ট্রু হোল্ড করে না, কিছু এক্সেপশনস অ্যারাইজ করে। সো আমরা সেই এক্সেপশনটাই দেখার জন্য এখন হচ্ছে বেসিক্যালি আমাদের কিছু গ্রাফের ইন্টারপোলেশন দেখব। সো ধরেন আপনাকে একটা ফাংশন দিয়ে দিছে, suppose f(x) equals 1 divided by 1 plus 25x square, suppose আমরা এই ফাংশনটা নিয়ে এখন কাজ করব। আর এই ফাংশনের আমি একটা ইন্টারভ্যালও দিয়ে দিছি, যেমন এই ফাংশনের ইন্টারভ্যালটা আমি আপনাকে দিয়ে দিছি, সেটা হচ্ছে -1 থেকে 1। এটা হচ্ছে আমার বেসিক্যালি ফাংশনের ইন্টারভ্যাল। সো আমি আপনাকে দুইটা ইনফরমেশন দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে ফাংশনটা দিয়ে দিছি, আর সেকেন্ড অফ অল হচ্ছে আমি আপনাকে ইন্টারভ্যালটা দিয়ে দিছি। এখন একটা থার্ড ইনফরমেশন আমি আপনাকে যেটা যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ফাংশনের পুরোটা ধরতে পারতেছি না, জাস্ট তিনটা নোটস ধরতে পারতেছি। সো আমি যদি অরিজিনাল ফাংশনটা এখন আবার আগের মতো ড্র করে নিয়ে আসি, তাহলে আমার অ্যাকচুয়ালি এখন আমরা চেষ্টা করি অরিজিনাল ফাংশনের কাছাকাছি লেখার। সো এই যে আমি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 25x স্কোয়ার বললাম না, এটা কিন্তু একটা সিমেট্রিক ফাংশন। আপনারা যদি ফাংশন টাইপ বুঝেন, এটা সিমেট্রিক ফাংশন। সিমেট্রিক ফাংশন মানে ডান সাইডে যেমন দেখতে হবে, বাম সাইডে এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমার রিফ্লেক্ট করবে। তার মানে কিছুটা এরকম হবে ফাংশনটা দেখতে। আমি অ্যাকুরেটলি না ড্র করতে পারলেও কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, যাতে ডান আর বামটা আমার মানে একটু হলেও সিমিলার লাগে। সো আমার এরকম একটা গ্রাফ আসবে। গ্রাফটা স্টিল প্রপার না, বাট আপনারা হয়তো ধরতে পারতেছেন যে আমার ডান সাইডে যেমন দেখতে, বাম সাইডে এক্স্যাক্টলি সেম দেখতে। এগুলাকে কি আমরা সিমেট্রিক ফাংশন বলি। সো এখন আমি আপনাকে বললাম যে ঠিক আছে, এটা আমার অরিজিনাল ফাংশনের গ্রাফ। আমরা এটা কোন জায়গায় হচ্ছে নিলাম, -1 থেকে 1 ইন্টারভেলে আমরা এটাকে ড্র করলাম কিছু ডেটা পয়েন্টস এর জন্য। এখন আমি আপনাকে ডেটা পয়েন্টের একটা রেস্ট্রিকশন দিয়ে দিছি, সেটা হচ্ছে যে ফাংশন তো আপনি ড্র করলেন, কিন্তু সব ডেটা পয়েন্ট আপনি নিতে পারবেন। আপনি যেটা নিতে পারবেন সেটা হচ্ছে আপনি 3টা ডেটা পয়েন্ট নিতে পারবেন। সাপোজ আমার লেকচার নোটে 4টা ডেটা পয়েন্ট দেওয়া আছে, বাট খুব একটা আসলে ডিফারেন্স মেক করে না। আপনি আমি 3টা দিয়ে দেখাইলেও যেমন কেস হবে, 4টা দিয়ে দেখাইলেও এক্সাক্ট সেম কেস হবে, হয়তো গ্রাফের অ্যাকিউরেসিটা একটু বেটার আসতো। সো 3টা নোড আমরা যেই জিনিসগুলো জানি ওইটা একটু অ্যাড্রেস করে আসি, যে 3টা নোড যদি হয় তার মানে আমার পলিনোমিয়ালের ডিগ্রি হবে 2। সো 3টা নোডের জন্য একটা ডিগ্রি 2 পলিনোমিয়াল পাচ্ছি। এখন আমরা অন্য একটা কালারের লাইন দিয়ে আমরা হচ্ছে এই গ্রাফটাকে অ্যাকচুয়ালি একটু রাফলি ইন্টারপোলেট করার ট্রাই করি। সো রাফলি যদি ইন্টারপোলেট করি, তাহলে আমার গ্রাফটা ধরেন কিছু এরকম দেখতে পাবে সাপোজ। সো আমার 3টা ডেটা পয়েন্ট নেওয়ার পরে আমি পলিনোমিয়ালটা রিপ্রেজেন্ট করার পর আমার কিছুটা দেখতে হলো এরকম। এখন আমি কি করলাম, আমি হচ্ছে আপনাকে বললাম যে ঠিক আছে, আপনি 3টা ডেটা পয়েন্ট দিয়ে ইন্টারপোলেট করছেন, আমি এখন আপনাকে আরেকটু বেশি ডেটা পয়েন্ট কনসিডার করার একটা সুযোগ করে দিলাম। সেটা হচ্ছে যে আমি 6টা নোডস আপনাকে আহ, বললাম যে এখন আপনি 6টা নোটস কনসিডার করতে পারবেন। সো 6টা নোট কনসিডার করতে পারলে অ্যাকচুয়ালি আপনার লাভটা কি হচ্ছে, লাভটা হচ্ছে যে আপনারা জানেন নোডের সংখ্যা বাড়াইলে আমার হচ্ছে ডিগ্রিটা বেড়ে যায়। সো ডিগ্রি বাড়লে যেটা হয় এরর কমে আসে। সো আমরা একটু এটা টেস্ট আউট করে দেখি, আমরা আবার অরিজিনাল ফাংশনের গ্রাফটা নিয়ে আসি। তো এটা ধরেন অরিজিনাল ফাংশনের গ্রাফটা ছিল। এরপর এখন আমি আপনাকে আগের থেকে ডেটা পয়েন্ট বেশি কনসিডার করার একটা সুযোগ করে দিছি। সো সেই সুযোগটা যদি আমি করে দিই, তাহলে আমার আসবে হচ্ছে ধরেন এইটা একটা ডেটা পয়েন্ট, এটা একটা ডেটা পয়েন্ট,
এটা একটা ডেটা পয়েন্ট। আমি কিন্তু মানে জাস্ট রাফলি নিচ্ছি, কোনো ক্যালকুলেশন করে নিচ্ছি না, জাস্ট 6টা ডেটা পয়েন্ট কোনোভাবে আমি নিচ্ছি। সাপোজ ধরেন এরকম 6টা ডেটা পয়েন্ট আমার আছে। এখন আমি যদি আবার রাফলি একটু গ্রাফটাকে ইন্টারপোলেট করার চেষ্টা করি, তাহলে ধরেন কিছুটা এরকম আসতেছে। ঠিক আছে? এটাও অ্যাকুরেট না অ্যাকচুয়ালি, বাট ধরেন এরকম কিছুই আসতেছে। সো 6টা নোডের জন্য আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমার পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে p5 of x, মানে 6টা নোড ডিগ্রি 5। তাহলে আমরা যে গ্রাফটা ড্র করলাম সেটা আসতেছে হচ্ছে p5 of x। গেল। তাইলে আমরা একটু যদি কম্পারিজন করি, যদিও গ্রাফের শেপটা অ্যাকুরেট না, বাট লিস্ট আমরা দেখে বুঝতে পারতেছি যে p2 of x এর জন্য যে গ্রাফটা আসছিল সেটার সাথে ফাংশনের যা ডিফারেন্স, আমরা p6 of x এর জন্য যখন গ্রাফটা ড্র করতেছি আমার কিন্তু ফাংশনের থেকে ডিফারেন্সটা কি কমে আসতেছে, তার মানে কি আমার এররটা কমে যাচ্ছে। তো এটাই কিন্তু আমাদের কি অ্যাকচুয়ালি টার্গেট থাকে, যে এররটা কমানো। সো ধরেন আমি এখন আপনাকে আরো সুবিধা করে দেই। সেই সুবিধাটা হচ্ছে যে এখন আমি আপনাকে বললাম যে আপনি আহ 3টা নোট দিয়ে করছেন, 6টা নোট দিয়ে করছেন, এখন আপনি 15টা নোট নিতে পারবেন। 15টা নোট নেওয়া মানে আপনারা যতটুকু এতদিন আপনাদের নলেজ আছে সেই নলেজ দিয়ে যদি আপনারা চিন্তা করেন, তাহলে আপনাদের বেসিকলি হিসাব হওয়া উচিত হচ্ছে যে আমার গ্রাফটা একদম এক্স্যাক্টলি আমার অরিজিনাল যে গ্রাফটা ছিল সেটার মতোই দেখতে হবে। এটাই আপনাদের মাথায় হয়তো আপাতত আসতেছে, বাট এখনই আমরা দেখবো অ্যাকচুয়ালি এটা কেস হয় না। সো আমি এখন একটু গ্রাফটা অ্যাকচুয়ালি কারেক্টলি ইন্টারপোলেট করার চেষ্টা করি যে দেখতে কেমন হবে। সো ধরেন আমার আবার আমরা ওই এফএক্স এর গ্রাফটা নিয়ে ডিল করব। সো ধরেন -1 থেকে 1 পর্যন্ত আমার গ্রাফটা ছিল কিছুটা এরকম দেখতে। আমি এখন একটু অ্যাকুরেটলি ড্র করার ট্রাই করতেছি, এটা রিজন আছে। কারণ এখন যদি আমি অ্যাকুরেটলি না ড্র করি আপনারা ধরতে পারবেন না অ্যাকচুয়ালি ডিফারেন্সটা। সো কিছুটা হইলেও আমার এখানে আসলে সিমেট্রিক লাগে, যদি দেখে আপনারা বুঝতে পারেন। আমি তারপর আরেকটু চেষ্টা করি এটাকে বেটার করার। সো ধরেন রাফলি আমার এফএক্স এর গ্রাফটা এরকম কিছু একটা আসলো। এটা অ্যাকচুয়ালি আমি একটু পরেই আমার গ্রাফ গুলা ইন্টারপোলেট করা আছে, ওইখান থেকে দেখলে আরো বেটার বুঝতে পারবেন। সো আমি দেখাবো একটু পরেই যে অ্যাকচুয়ালি ডেসমোস দিয়ে হচ্ছে গ্রাফ গুলা ইন্টারপোলেট করে ওইটার ডায়াগ্রামটাই আছে, একটু পরেই দেখাচ্ছি আপনাদের। সো এখন আমি কি বললাম যে আপনি 3টা নোড নিয়ে কাজ করছেন, 6টা নোড নিয়ে কাজ করছেন, আপনাকে আমি এখন 15টা নোড নেওয়ার লিবার্টি দিলাম। সো আমরা 15টা নোড নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ধরেন নিলাম 15টা ডেটা পয়েন্ট। এখন আপনাদেরকে যদি আমি গ্রাফটা ড্র করতে দিই, আপনারা করবেন কি প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে গ্রাফটাকে পাস করানোর চেষ্টা করবেন। এই চেষ্টাটা অ্যাকচুয়ালি আমিও এতক্ষণ ধরে করে আসছি যখন গ্রাফগুলা ড্র করছি। আমি সেই চেষ্টাটা এখানেও করব, কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করে। আবার এখানে যখন আমি ডেটা পয়েন্ট গুলা নিছি, দেখবেন আমি যখন হিসাবগুলা করতেছিলাম কাছাকাছি ডেটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করছি। কাছাকাছি বলতে কি বুঝাচ্ছি, যে আমার যে ডেটা পয়েন্টের ডিফারেন্স গুলা সেগুলাকে আমি সেম রাখার চেষ্টা করছি। যেমন এই নোট থেকে এই নোটের যা ডিফারেন্স আমি চেষ্টা করছি, যদিও আসলে ফ্রি হ্যান্ডের গ্রাফে সেটা হয়তো রিফ্লেক্ট করতেছে না, বাট আমার হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্টের যা ডিস্টেন্স গুলো আমি যে দিছি না এগুলো হচ্ছে সেম ডিস্টেন্স। সো এটার নাম আছে আমাদের, আমরা এই নামটার সাথে পরিচিত, সেটাকে আমরা বলি হচ্ছে ইকুয়ালি স্পেসড পয়েন্টস। এটা আপনারা সবাই মোটামুটি শুনছেন। সো ইকুয়ালি স্পেসড পয়েন্ট মানে কি, যে আমার হচ্ছে বেসিক্যালি আমার ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোডের যে ডিফারেন্স, সেকেন্ড নোড থেকে থার্ড নোডের ডিফারেন্সটা আমার সেমই থাকবে। তাহলে আমরা একটু এটা জাস্ট এখানে এক্সাম্পলের সেইকে আমরা ধরি, যে আমি -1 থেকে শুরু করছি সাপোজ আমার ডেটা পয়েন্ট নেওয়া। এরপর যদি আমি -0.5 নেই,
তাইলে -1 আর -0.5 এর ডিফারেন্স হচ্ছে 0.5। তাইলে এই সেম ডিসটেন্সটা মেইনটেইন করে আমি নেক্সট ডেটা পয়েন্টটা নেব which is 0। মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি ডিসটেন্স গুলাকে আমার সেম থাকতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা বলি কি এগুলাকে ইকুয়ালি স্পেসড ডেটা পয়েন্টস। সো আমি ইকুয়ালি স্পেসড ডেটা পয়েন্টসই অ্যাকচুয়ালি এখানে নিছি, বাট নেওয়ার কারণে একটা প্রবলেম এখন অ্যারাইজ করবে, সেই প্রবলেমটা আপনাদেরকে দেখাই। সো আমি ডেটা পয়েন্ট গুলো একটু বড় করে ড্র করি যাতে আপনারা বুঝতে পারেন। ধরেন এটা হচ্ছে আমার 15টা ডেটা পয়েন্ট, যেগুলোর মধ্যে আমি ডিস্টেন্স গুলা বলতেছি যে ইকুয়াল, যদিও গ্রাফে রিফ্লেক্ট না করে, বাট আমরা বলতেছি যে এখানে আমি অ্যাকচুয়ালি ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস নিছি। এটা হচ্ছে আমার কিওয়ার্ডটা। এখন আমি গ্রাফ ইন্টারপোলেট করার সময় যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আপনাদেরকে দেখাই। এখান দিয়ে ধরেন খুব সুন্দর করে পাস করলো, খুব সুন্দর করে পাস করলো, সুন্দর করে পাস করবে, এখানে আরেকটা স্পাইক। So, এরকম কিছু আপনারা এতদিন দেখেন নাই যে হঠাৎ করে গ্রাফের লাস্টের দিকে একটা স্পাইক চলে আসছে। আপনাদের কথা হচ্ছে যে আমি গ্রাফটা মাঝখান দিয়ে এত সুন্দর করে ড্র করলাম, কিন্তু লাস্টের দিকে এরকম স্পাইক কেন চলে আসলো? আর স্পাইক গুলা যদি আপনি খেয়াল করেন কোন জায়গায় স্পাইক গুলো আসছে, আমার এন্ড ইন্টারভেলের থ্রুতে স্পাইক গুলো আসছে। মানে দেখেন আমার স্পাইক গুলো আসছে হচ্ছে -1 এর কেসে একটা, আরেকটা আসছে হচ্ছে কি 1 এর ক্ষেত্রে। আমার গিভেন ইন্টারভ্যালটা ছিল -1 থেকে 1। সো আমি দেখলাম স্পাইক গুলো অ্যারাইজ করতেছে হচ্ছে আমার এন্ড ইন্টারভ্যালের দিকে। এটা কিন্তু একটা প্রবলেম আমার জন্য। যদিও বাকি গ্রাফে কোনো সমস্যা হচ্ছে না, বাট এই যে এন্ড এর দিকে যে আমার স্পাইক অ্যারাইজ করতেছে, দিস ইজ অ্যান ইস্যু ফর মি। সো এই ইস্যুটা কেন হচ্ছে, কারণ কি আমরা যদি কালো যে গ্রাফটা ড্র করছি সেটাকে আমরা যদি বলি হচ্ছে এফএক্স, আর আমরা যে এই যে কালারফুল লাইন দিয়ে যে জিনিসটাকে ড্র করলাম এটা হচ্ছে আমার টিএন অফ এক্স। এখন আমি তো আসলে নোট বাড়াইলে আমার উচিত কি যে ফাংশনের কাছাকাছি যাবে, সো আমার এররটা কমে আসবে, কিন্তু আমি নোট বাড়াইলাম ঠিকই, আমার পলিনোমিয়ালের ডিগ্রিও বাড়লো ঠিকই, এরর কমলো না। এরর কমার জায়গায় হঠাৎ করে কি হইলো, এন্ড ইন্টারভ্যালের দিকে এররটা বেড়ে গেল। কেন বলতেছি এরর বেড়ে গেল? কারণ ফাংশন যদি হয় কালো কালো লাইন দিয়ে যে গ্রাফটা এটা, আর আমি যে এরকম স্পাইকের মতো কিছু একটা ড্র করলাম, এটা যদি আমার পলিনোমিয়াল হয়, তাহলে দেখেন তো হঠাৎ করে ডিস্টেন্সটা আমার বেড়ে যাচ্ছে না? অনেক ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। এরকম কিন্তু আমরা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম কি যে গ্রাফটা এদিক দিয়ে খুব স্মুথলি পাস করবে, গ্রাফটা এদিক দিয়ে খুব স্মুথলি পাস করবে। তাইলে এই যে আমার এন্ড পয়েন্টের দিকে যে আমার নোট সংখ্যা বাড়াইলাম, নোট সংখ্যা বাড়ানোর কারণে আমার পলিনোমিয়ালটা ফাংশনের কাছাকাছি না যেয়ে হঠাৎ করে আমার এন্ড ইন্টারভেলের দিকে এরকম এই যে স্পাইক যে অ্যারাইজ করতেছে, এই স্পাইক অ্যারাইজ করাটা অ্যাকচুয়ালি আমার জন্য প্রবলেম, এররটা বেড়ে যাচ্ছে। এই পুরা ফেনোমেনন, এই যে এই পুরা প্রবলেমটাকে আমরা বলতেছি হচ্ছে রাঞ্চ ফেনোমেনন। সো রাঞ্চ ফেনোমেনন কি সব ফাংশনের জন্যই অ্যারাইজ করবে? আমরা যা যা ফাংশন দেখছি তার জন্য সবগুলোর জন্য অ্যারাইজ করবে? ডেফিনেটলি নট। আমি শুরুতেই বলে নিছি যে এক্সেপশনাল কেস। সো এক্সেপশনাল কেস কি সব ফাংশনের জন্য ট্রু হোল্ড করে না। সো রাঞ্চ ফেনোমেনন কিছু আসলে স্পেসিফিক ফাংশনের জন্যই আমার অ্যারাইজ করবে। এই যে এরকম যে আমি নোট বেশি নিলাম, নোট কিভাবে নিচ্ছি এখানেও একটা জিনিস আমার নোটিস করা লাগবে। আমরা যদি ইকুয়ালি স্পেসড ডেটা পয়েন্টস নিই, তারপর যদি আমি পলিনোমিয়ালটা ইন্টারপোলেট করার চেষ্টা করি, লাস্টে এই যে আমার এন্ড ইন্টারভ্যালের দিকে যদি এরকম স্পাইক অ্যারাইজ করে, স্পাইক বলতে বুঝাচ্ছি যে ফাংশন থেকে পলিনোমিয়ালের ডিস্টেন্সটা বেড়ে যায়, তখন যে প্রবলেমটা অ্যারাইজ করে সেই প্রবলেমের নামটাই দিছি আমরা রাঞ্চ ফেনোমেনন। সো আমরা একটু ক্লাস লেকচার নোট থেকেও দেখে আসি এটা ডেফিনেশনটা। সো আমার ক্লাস লেকচার নোটেই দেওয়া আছে, প্লাস আমরা এখানে একটা গ্রাফও দেখবো। আমি গ্রাফটা হচ্ছে ডেসমোসে প্লট করা, এটা আপনাদের লেকচার নোটের ওখানেই দেওয়া আছে, সো ওখান থেকেও দেখতে পারবেন। এই গ্রাফটা যদি আমি এক্সপ্লেন করি, দেখবেন যে আরো বেশি রিলেট করতে পারতেছেন, কারণ এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট ডেটা পয়েন্টস নিয়ে ড্র করা। আমার ওইটা ফ্রি হ্যান্ড ড্রয়িং এ অনেক সময় একটু ইনঅ্যাকুরেসি থাকতে পারে। সো আমি কি বললাম যে আমাদের পলিনোমিয়ালটাতে এন্ড ইন্টারভেলের দিকে যদি কোনো স্পাইক অ্যারাইজ করে, সো সেই স্পাইক অ্যারাইজ করার কারণে আমার কি হচ্ছে, ফাংশন আর পলিনোমিয়ালের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, এরর বেড়ে যাচ্ছে। এই পুরা ফেনোমেননটাকে আমরা বলতেছি রাঞ্চ ফেনোমেনন। সো আমরা এই যে রাঞ্চ ফেনোমেনন যে এতক্ষণ আমরা দেখে আসলাম, সেটা আমরা একটু গ্রাফিক্যালি মানে অ্যাকচুয়াল সিনারিওতে কেমন দেখতে হবে সেটা আমরা একটু দেখি।
সো গ্রাফটা আমি একটু জুম ইন করি। গ্রাফটা যদিও আসলে স্ক্রিনশট নেওয়া, তাই একটু ব্লার্ড। সো হয়তো আপনারা বুঝতেছেন অলরেডি। এটা ডাউনলোড করলে আই ডোন্ট নো এটা হেল্প হবে নাকি। কি জানি হইলো আমার, পিকচার চলে আসতেছে না। আচ্ছা, এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি। সো আমি যখন ৩টা ডেটা এই যে আমার উপরের যেই লম্বা যেই গ্রাফটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বেসিক্যালি অরিজিনাল ফাংশনটা। আর আমি দেখেন ডেটা পয়েন্ট নিয়ে -1 থেকে 1 পর্যন্ত ৪ টা ডেটা পয়েন্ট নিছি। ৪ টা ডেটা পয়েন্ট যদি আপনারা খেয়াল করেন, কালো কালার ডেটা পয়েন্ট দিয়ে আমি মার্ক করে দিছি। সো এই ৪ টা ডেটা পয়েন্ট দিয়ে আমি যদি একটা লাইন ড্র করি, সেটাই কি আমার পলিনোমিয়ালটা। সো ফাংশন আর পলিনোমিয়ালের মধ্যে অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্স। সো এই ডিফারেন্সটা কমানোর জন্য আমরা এরপর কি করলাম, n এর ভ্যালু 7 নিলাম। n এর ভ্যালু 7 মানে আমার 8 টা ডেটা পয়েন্ট থাকা উচিত। আমরা একটু কাউন্ট করে দেখি 8 টা আছে নাকি। 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা। 8 টা ডেটা পয়েন্ট আছে। 8 টা ডেটা পয়েন্ট দিয়ে যখন পলিনোমিয়ালটা ড্র করলাম, তখন আমি দেখলাম যে না, এখন তো ফাংশনের অনেক কাছাকাছি চলে গেছে, রাদার দেন 3 টা 4 টা ডেটা পয়েন্ট দিয়ে যখন ট্রাই করতেছিলাম। আমরা এখন কি করলাম, আমরা আরো ডেটা পয়েন্ট বাড়ানোর চেষ্টা করলাম। আরো ডেটা পয়েন্ট যদি বাড়ানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে আমি 11টা, ধরেন ডিগ্রি 11, তার মানে 12টা ডেটা পয়েন্ট। সো এখানে দেখবেন কালো ডটস দিয়ে 12টা ডেটা পয়েন্ট দেখানো আছে। সো 12টা ডেটা পয়েন্ট দিয়ে আমি যদি পলিনোমিয়ালটা ইন্টারপোলেট করি, অনেক কাছাকাছি অ্যাকচুয়ালি আমার চলে যাচ্ছে ফাংশনের। কিন্তু একটা প্রবলেমও আপনারা হয়তো খেয়াল করতেছেন। এই যে লাস্টের দিকে হঠাৎ করে কি জানি একটা স্পাইক অ্যারাইজ করছে। এরপর আমি যদি 15টা ডেটা পয়েন্ট নেই, মানে সরি 15 ডিগ্রি 16টা ডেটা পয়েন্ট নেই, যেটা হচ্ছে পুরাই অ্যাকচুয়ালি ফাংশনের মতো দেখতে হয়। কিন্তু লাস্টে দেখেন কি বিশাল বড় বড় স্পাইক, এন্ড ইন্টারভেলের দিকে বেশি বড় স্পাইক চলে আসতেছে। তার মানে আমার অরিজিনাল ফাংশন আর আমার বেসিকলি পলিনোমিয়ালের মধ্যে অনেক ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। সো এটার জন্য কি আমার এররটাও বেড়ে যাচ্ছে এন্ড ইন্টারভেলের জন্য। সো এই পুরা ফেনোমেননটাকে আমরা হচ্ছে বেসিকলি রাঞ্চ ফেনোমেনন বলি। সো এটাই আপনারা হচ্ছে ডেসমোসের ওই গ্রাফ দিয়ে হচ্ছে আপনারা দেখতে পারেন এটা কোথায় আছে। এই গ্রাফ, এই যে আপনাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে নোটগুলো আছে, ওই চ্যাপ্টার ওয়াইজ নোটের পলিনোমিয়াল 3 পিডিএফটার পরেই আপনারা এই গ্রাফের এটা পাবেন। সো এখান থেকে নিজেরা চাইলে আপনারা এটাকে একটু ক্রস চেক করেও দেখতে পারেন যে অ্যাকচুয়ালি ঠিক আছে নাকি। সো এখানে ডিফারেন্ট কালার দিলে অ্যাকচুয়ালি বেটার হইতো, ফাংশন বা পলিনোমিয়াল, যে তাইলে আপনাদের একটু ডিস্টিংগুইশ করতে ইজি হইতো। কারণ অনেকে হয়তো এখানে কনফিউজড হয়ে যাচ্ছেন যে ফাংশন কোনটা আর আমার পলিনোমিয়াল কোনটা। ফাংশন হচ্ছে এই যে আমার একদম স্পাইক দিয়ে যে গ্রাফটা দেখো, এটা ফাংশন। আর ডেটা পয়েন্ট দিয়ে যে গ্রাফটা পাস করতেছে, ওইটা হচ্ছে আমার পলিনোমিয়াল, আমরা লজিক্যালি যেটা জানি। সো রাঞ্চ ফেনোমেনন আমার অ্যারাইজ করলো। রাঞ্চ ফেনোমেনন একটা প্রবলেম। এখন আমি বললাম রাঞ্চ ফেনোমেনন তো সবসময় অ্যারাইজ করবে না, এটা তো এক্সেপশনাল কেসে অ্যারাইজ করে। সো এক্সেপশনাল কেস গুলা কি কি, রাঞ্চ ফেনোমেনন কখন কখন অ্যারাইজ করে, এটার দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি আমি অলরেডি অ্যাড্রেস করে ফেলছি। সেটা যদি আপনারা লেকচার ফলো করে থাকেন তাহলে হয়তো ধরতে পারছেন যে আমি যখন ইকুয়ালি স্পেসড ডেটা পয়েন্টস নিচ্ছি, তখন অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের বেসিকলি ফাংশনটার উপরে ডিপেন্ড করে, আমি কেমন ফাংশন নিয়ে কাজ করতেছি সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে রাঞ্চ ফেনোমেননটা অ্যারাইজ করবে নাকি না। যেমন আমি এখানে যে ফাংশনটা নিয়ে কাজ করতেছিলাম, এটা একটা সিমেট্রিক ফাংশন। সিমেট্রিক ফাংশন মানে ডান সাইডে যেমন দেখতে হয় এক্স্যাক্টলি সেম কি আমার বাম সাইডেও দেখতে হবে, মানে মিরর হবে আর কি গ্রাফটা। সো আমি যদি রাঞ্চ ফেনোমেননের জন্য আমার ফার্স্ট যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে আমার ফাংশনের উপর ডিপেন্ড করে যে এইটা কি আমার অ্যারাইজ করবে নাকি না। সো ডিপেন্ডস অন ফাংশন, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। সো মোস্টলি আমরা বলি যে আমাদের যদি সিমেট্রিক ফাংশন হয়, তাহলে হচ্ছে এই প্রবলেমটা অ্যারাইজ করে। আরেকটা টার্ম আপনারা হয়তো ক্লাস লেকচার নোট অথবা এক্সাম সিনারিওতে মেইনলি দেখবেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় রাঞ্চ ফাংশনও বলে থাকি। সো কোয়েশ্চেন আপনাদেরকে একটু জাস্ট সুবিধা করে দেওয়ার জন্য আমরা অনেক সময় বলেই দেই যে আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি সেটা একটা রাঞ্চ ফাংশন। রাঞ্চ ফাংশন মানে হচ্ছে বেসিক্যালি সিমেট্রিক ফাংশন। সো সিমেট্রিক ফাংশন যদি হয়, আপনি জানেন যে এখানে অ্যাকচুয়ালি রাঞ্চ ফেনোমেনন অ্যারাইজ করতে পারে। সো এটাই কি অনলি ক্রাইটেরিয়া যে সিমেট্রিক ফাংশন হইলেই রাঞ্চ ফেনোমেনন হবে? না, এরকম কিছু না। আমাদের আরেকটা সেকেন্ড ক্রাইটেরিয়াও ছিল।
সেই সেকেন্ড ক্রাইটেরিয়াটা দিয়ে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এক্সাম্পলটা দেখাইছি। সেটা হচ্ছে যে আমার নোড কিভাবে নিচ্ছি, সেই নোডের উপর আমার ডিপেন্ড করে। সো আমি যদি ইকুয়ালি স্পেসড নোডস নেই তাহলে আমার রাঞ্জ ফেনোমেননটা অ্যারাইজ করতে পারে। যেহেতু এক্সেপশনাল কেস তার মানে সবসময় অ্যারাইজ করবে না। এই দুইটা ক্রাইটেরিয়া মিট করলে ইউজুয়ালি আমার রাঞ্জ ফেনোমেননটা অ্যারাইজ করে। সো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হচ্ছে রাঞ্জ ফেনোমেননটা কখন অ্যারাইজ করতেছে, তখন আপনাদের অ্যান্সার হওয়া উচিত হচ্ছে যে রাঞ্জ ফেনোমেনন অ্যাকচুয়ালি আমার দুইটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কি রাঞ্জ ফাংশন নাকি সিমেট্রিক ফাংশন, সেটা আমার দেখা লাগবে। আর সেকেন্ডলি হচ্ছে আমি কি ইকুয়ালি স্পেসড নোডস নিচ্ছি নাকি। সো এরকম অ্যাকচুয়ালি অনেক সময় থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে আপনাদের যে ডিফাইন হোয়াট ইজ রাঞ্জ ফেনোমেনন, অ্যান্ড আপনাকে হয়তো ক্রাইটেরিয়া গুলাকে হচ্ছে ডিফাইন করতে বলে যে রাঞ্জ ফেনোমেননের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া গুলা কি কি, কোন কোন কেসেসে রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করতে পারে। সো আপনি দুইটারই অ্যান্সার অ্যাকচুয়ালি দিতে পারা উচিত যদি এই ডিসকাশনটা বুঝেন। রাঞ্জ ফেনোমেনন হচ্ছে আমি যদি একটা গ্রাফ প্লট করি, আমি নোডস এর সংখ্যা বাড়াইলাম কিন্তু ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস নিলাম, ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস নিয়ে আমার এররটা কমার কথা ছিল কিন্তু না, আমার এররটা কমতেছে না, আমার এন্ড ইন্টারভেলের দিকে একটা স্পাইক অ্যারাইজ করতেছে। স্পাইক মানে হচ্ছে আমার ফাংশন আর পলিনোমিয়ালের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, তো এটার কারণে কি এররটা বেড়ে যাচ্ছে। সো আমার কি রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করতেছে। আর যদি আপনাকে বলে রাঞ্জ ফেনোমেননের ক্রাইটেরিয়া গুলা কি, কোন কোন কেসে রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করতে পারে, তখন আপনি বলবেন যে অ্যাকচুয়ালি দুইটা ক্রাইটেরিয়া আছে। আমি যদি রাঞ্জ ফাংশন বা সিমেট্রিক ফাংশন নিয়ে কাজ করি তাহলে রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করতে পারে। আর একটা হচ্ছে যদি আমি ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস নিই তাহলে হচ্ছে আমার রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করতে পারে। সো এই দুইটা হচ্ছে আমার বেসিকলি ক্রাইটেরিয়া। তো রাঞ্জ ফেনোমেনন যেহেতু একটা প্রবলেম, আমরা অ্যাকচুয়ালি তো প্রবলেম নিয়ে বসে থাকবো না, আমরা তো প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। সো ক্লাসের শুরুতেই আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি সলিউশনের নামটাও বলে দিছি, আর সলিউশনের নামটা আপনারা এখানে দেখবেন যে আমার হোয়াইট বোর্ডের টাইটেলেও দেওয়া আছে। সেটা হচ্ছে চেবিশেভ নোটস। চেবিশেভ নোটস কি আমরা এখন পর্যন্ত ফ্যামিলিয়ার না, সো আমরা আস্তে আস্তে চেবিশেভ নোটস মানে আমরা এখন আসলে সলিউশনের দিকে আগায় যাচ্ছি যে রাঞ্জ ফেনোমেনন তো অ্যারাইজ করলো, তো এখন এইটার তো একটা সলিউশন থাকা উচিত, নাহলে তো আমার জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে নোটস এর সংখ্যা বাড়াইলাম, ডিগ্রি বাড়লো, সবই হইলো, কিন্তু এররটা তো আমার কমার জায়গায় এখন এন্ড ইন্টারভ্যালে বেড়ে যাচ্ছে, তাহলে এটা আমার কিভাবে আমি সলভ করবো। সো সলিউশনটা হচ্ছে এখান থেকে আমি অ্যাকচুয়ালি দেখাই গ্রাফে আমার অ্যাকচুয়ালি সুবিধাটা কি হইতো, আমি এখানে স্পাইকটা কিভাবে কমাইতে পারতাম। একটা সলিউশন মাথায় আপনাদের সবারই আছে যে আমি যেহেতু দুইটা ক্রাইটেরিয়া ডিফাইন করে দিছি, সো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি তো নোটস ইকুয়ালি স্পেসড নিতেছিলাম, আমি ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস না নিলেই তো হয়ে যায়, আমার তো দরকার নেই ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্ট নিলে যেহেতু এত প্রবলেম রাঞ্জ ফেনোমেনা অ্যারাইজ করতে পারে, তাহলে আমি ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস না নেই, আমি ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস না নিয়ে নন ইকুই ডিস্টেন্ট পয়েন্ট নেই, মানে যেই ডেটা পয়েন্ট গুলোর মধ্যে স্পেস ইকুয়াল না সেগুলো নেই, সেগুলো নিয়ে গ্রাফ ইন্টারপোলেট করি, তাইলেই তো আর প্রবলেম নাই। হ্যাঁ, এটা একটা সলিউশন। আরেকটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি চেবিশেভ নোটস এর কনসেপ্টটা এখন বোঝার চেষ্টা করি যে চেবিশেভ হচ্ছে একজন সায়েন্টিস্ট যে অ্যাকচুয়ালি রাঞ্জ ফেনোমেননের সলিউশনটা দিছে, যে কারণে নোটস এর নামটাও অ্যাকচুয়ালি ওনার নামেই দেওয়া হয়েছে। সো সে অ্যাকচুয়ালি যেই সলিউশনটাতে গেছে সেটার আগে আমরা একটা ডিসকাশন করে আসি, সেটা হচ্ছে যে আমার এখানে স্পাইক অ্যারাইজ করতেছে, ঠিক আছে এটা একটা প্রবলেম, সেটাও আমরা বুঝলাম, বাট আমি এই প্রবলেমটা অ্যাকচুয়ালি একটু সলভ করার চেষ্টা করতে পারতাম কিভাবে। আমি ধরেন এখানে যদি আরেকটু বেশি ডেটা পয়েন্ট গুলা নিতাম, কোন জায়গায় ডেটা পয়েন্ট গুলা বাড়াচ্ছি, এন্ড পয়েন্টের দিকে ডেটা পয়েন্ট গুলা বাড়াচ্ছি, তো আমি এন্ড পয়েন্টের দিকে যদি ডেটা পয়েন্ট গুলা বাড়ায় দেই আমার স্পাইকটা একটু কমে আসে না। আমি যদি এখন আবার স্পাইকটা ড্র করি, মানে এখান থেকে আবার যদি গ্রাফটা ড্র করি, দেখেন আগে স্পাইকটা ছিল কি অনেক বেশি, এখন যেহেতু আমি একটু বেশি ডেটা পয়েন্ট নিছি তার মানে কি একটু কাছে চলে আসা উচিত আমার গ্রাফের। সো এখানেও যদি আমি ড্র করি যেহেতু চারটা ডেটা পয়েন্ট, একটু কাছে চলে আসা উচিত। আমি জানি না আপনারা ধরতে পারতেছেন বা কি, আমি একটু জুম করি। সো আমি কি করলাম, এন্ড ইন্টারভেল গুলার দিকে নোডের সংখ্যাগুলো একটু বাড়ায় দিলাম। নোডের সংখ্যাগুলো বাড়ায় দিলে কি হয় যে আমার যেহেতু এই যে এন্ড ইন্টারভেলের সমস্যাটা হচ্ছে, আমি এখানে নোডের সংখ্যা বাড়ায় অ্যাকচুয়ালি এররটা কমায় আনার চেষ্টা করি। আমরা জানি যত নোড পয়েন্ট বাড়াবো তত কি ফাংশনের কাছাকাছি আসবে। সো আমরা কি করলাম, যেহেতু এন্ড পয়েন্টের ঝামেলা, সো আমরা এন্ড পয়েন্টে যদি একটু ইন্টারভেলের এখানে
ডেটা পয়েন্টস বাড়াইতে পারতাম, জাস্ট এই পয়েন্টটাতে যেহেতু ঝামেলা, তাহলে আমাদের কি হচ্ছে, ফাংশনের কাছাকাছি চলে আসতেছে পলিনোমিয়ালটা, একটু প্রবলেম কিন্তু সলভ হয়। এইটা করলে অ্যাকচুয়ালি আমি কি ব্রাঞ্চ ফেনোমেনন অ্যাভয়েড করতে পারি। সো আমাদের এটা একটা সলিউশন আপনারা মাথায় রাখবেন যে যেহেতু এন্ড ইন্টারভেলে স্পাইক রাইজ করতেছে, সো আমরা যদি এন্ড ইন্টারভেলের দিকে একটু ডেটা পয়েন্টস গুলা বাড়ায় নিতে পারতাম, তাহলে আমাদের কি ফাংশনের কাছাকাছি আসতো, পলিনোমিয়াল গ্রাফের সমস্যাটা একটু আমরা সলভ করতে পারতাম, পুরোপুরি না সলভ করতে পারলেও একটু আমাদের সলভ হচ্ছে, কারণ কি স্পাইকটা কমে আসতেছে। সো এই সলিউশনটা একটু আপনারা মাথায় রাখবেন, কারণ হচ্ছে আপনাদের এখনই এটা লাগবে। সো আমরা এখন হচ্ছে রাঞ্চ ফেনোমেনন মানে প্রবলেম অ্যাড্রেস করে ফেলছি, এখন উই আর মুভিং টুয়ার্ডস দ্য সলিউশন। সো সলিউশন আপনাদেরকে বললাম যে সলিউশন অ্যাকচুয়ালি অনেকগুলাই আমি অ্যাড্রেস করছি, বাট আমরা অ্যাকচুয়ালি ফর্মালি দুইটা সলিউশন দেখব। সো আমি যে নোডের যে হিসাবটা আপনাদেরকে বুঝাইলাম, এটার জাস্ট একটু কনসেপ্টটা মাথায় রাখেন। আমরা ফার্স্ট সলিউশনটা অ্যাকচুয়ালি একটু ফর্মালি ডিফাইন করে আসি। সো ফার্স্ট সলিউশনটা এত ইম্পর্টেন্ট না এক্সাম সিনারিওর জন্য, বাট আমরা যে নোডের সংখ্যা বাড়াইলাম এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, বাট আমাদের দুইটা সলিউশনই অ্যাকচুয়ালি জেনে রাখা উচিত, কারণ একটা প্রবলেম আমাদের মাল্টিপল সলিউশনস থাকতে পারে, যে একটা প্রবলেমের জন্য আমরা মাল্টিপল ওয়েজে আমরা এটাকে সলভ করতে পারি। সো আমাদের ফার্স্ট যে সলিউশনটা সেটা হচ্ছে পিস ওয়াইজ সলিউশন। এখন পিস ওয়াইজ সলিউশন কি আপনারা হয়তো লেখার পর বুঝতেছেন না, বাট পিস ওয়াইজ গ্রাফ ইন্টারপোলেশন আপনারা মোটামুটি সবাই জানেন। সো আমরা এটা তারপর যদি আপনারা ভুলে যেয়ে থাকেন, আমি একবার অ্যাড্রেস করি আপনাদের। সো এখন কিন্তু আমরা সলিউশন, এখন কিন্তু আর আমরা প্রবলেমে নাই, আমরা একটা প্রবলেমে পড়লাম লাঞ্চ ফেনোমেনন, সেটাকে আমরা আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে সলভ করার চেষ্টা করতেছি। সো আমাকে ফার্স্ট সলভের মেথডটা হচ্ছে পিস ওয়াইজ সলিউশন, আরেকটা আমি একটু আগে ডিসকাস করে আসছি, ওইটার ডিসকাশনটা আমি একটু পরে আবার কন্টিনিউ করব। সো পিস ওয়াইজ সলিউশনটা কি? পিস ওয়াইজ সলিউশন হচ্ছে আমার ধরেন অরিজিনাল গ্রাফটা কিছুটা ছিল এরকম দেখতে, সেটা আমি -1 থেকে 1 ইন্টারভেলে ইন্টারপোলেট করলাম। এখন পিস ওয়াইজ নামটাই আমাকে বলে দিচ্ছে কি যে আমি পিস পিস করে কি আমি হচ্ছে গ্রাফকে ইন্টারপোলেট করব, তার মানে আমি কিছু ছোট ছোট ইন্টারভেল ধরে, কিছু পিসেস ধরে আমি গ্রাফকে ইন্টারপোলেট করার চেষ্টা করব। সো ধরেন আমার তো -1 থেকে 1 পর্যন্ত একটা বিশাল বড় ইন্টারভেল আছে, এই ইন্টারভেলটাকে কিন্তু আমরা চাইলে কি ছোট করে নিয়ে আসতে পারি। কিভাবে ছোট করতে পারি? ধরেন -1 থেকে -0.5 একটা ইন্টারভেল, -0.5 থেকে 0 একটা ইন্টারভেল, 0 থেকে 0.5 একটা ইন্টারভেল, 0.5 থেকে 1 একটা ইন্টারভেল। এই ইন্টারভেলটাকে অ্যাকচুয়ালি আপনি আরো ছোট বা বড় করতে পারেন। যেমন আপনি চাইলেই এখানে -1 থেকে -0.75 নিতেন, তারপর -0.5 নিতেন, তারপর -0.25 নিতেন। আপনার ইচ্ছা মতো আপনি কি যত ছোট করবেন ইন্টারভেল, তত আপনার অ্যাকচুয়ালি বেটার, তত গ্রাফটা অ্যাকুরেট আসবে। এখন আমরা কি করলাম, একটা বিশাল বড় ইন্টারভেল ছিল আমার কাছে -1 থেকে 1, সেটাকে আমরা হচ্ছে কিছু ছোট ইন্টারভেলে ভাগ করে নিয়ে আসলাম। সো সেই ছোট ইন্টারভেল গুলা কি, আমার অ্যাকচুয়ালি ছোট ইন্টারভেল গুলা হচ্ছে আমার এই যে -1 থেকে -0.5, তারপর 0.5 থেকে 0, তারপর 0 থেকে 0.5, তারপর 0.5 থেকে 1, এই যে আমার ছোট ছোট কিছু ইন্টারভেলে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আমাদের যে অরিজিনাল যে গ্রাফটা আমরা ড্র করছি, এটাকে আমরা একবারে ড্র না করে আমরা ছোট ছোট ইন্টারভেল গুলা ধরে ড্র করার চেষ্টা করব। তাহলে -1 থেকে -0.5 ধরে আমরা ধরেন একটা গ্রাফ ইন্টারপোলেট করলাম, তারপর আবার -0.5 থেকে 0 ধরে একটা গ্রাফ ইন্টারপোলেট করলাম, তারপর 0 থেকে 0.5 ধরে একটা গ্রাফ ইন্টারপোলেট করলাম, তারপর 0.5 থেকে 1 ধরে একটা গ্রাফ ইন্টারপোলেট করলাম। এই যে আমি কালার্ড লাইন দিয়ে উপরে যে গ্রাফটা ড্র করলাম, এটা হচ্ছে আমরা ছোট ছোট ইন্টারভেল ধরে যদি গ্রাফটাকে ইন্টারপোলেট করতাম কেমন হইতো দেখতে, সেটাই আমি দেখাইলাম। আমি কালো কালার লাইনটা একটু এক্সটেন্ড করি, তাহলে নাইলে একই লাগতেছে ফাংশন দুইটা। সো এটা ধরেন আমার এফএক্স, আর আমি পিস ওয়াইজ ইন্টারপোলেশন করার পরে আমার পলিনোমিয়ালের ভ্যালুটা আসলে হচ্ছে এই যে কালার্ড লাইন দিয়ে যেটা আমি ড্র করছি। তাইলে আমার কি হইলো, পিস ওয়াইজ ইন্টারপোলেশন করার কারণে মানে স্মলার ইন্টারভেলস নেওয়ার কারণে আমার যেটা হচ্ছে যে আমার গ্রাফটা আরো অ্যাকুরেট আসতেছে। আমরা ছোট ছোট ইন্টারপোলেট করে এই যে দেখেন একটু গ্রাফ আমরা ড্র করে তারপর কি পরের ইন্টারভেলের গ্রাফের সাথে যোগ করে দিছি, তারপর আবার একটু ইন্টারভেল ধরে আমরা পরের গ্রাফের সাথে যোগ করে দিছি। সো ছোট ছোট ইন্টারভেল, যত ছোট ইন্টারভেল নিবেন তত কি ফাংশনের কাছাকাছি আসবে। সো এটা একটা সলিউশন, যে পিস ওয়াইজ একটা গ্রাফকে আমরা ছোট ছোট ভাগ করে সেটাকে যদি ইন্টারপোলেট করার চেষ্টা করি, তাহলে
আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছিল যে এন্ড ইন্টারভেলে যে স্পাইকটা রাইজ করতেছিল, এটা আমরা চাইলে পিসওয়াইজ ইন্টারপোলেশন করে বা একটা ইন্টারভেলকে ছোট ছোট ভাগ করে গ্রাফ ইন্টারপোলেট করে সলভ করতে পারি। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট সলিউশন। তো আপনাদেরকে যদি এক্সাম সিনারিওতে জিজ্ঞেস করে যে রাঞ্চ ফেনোমেননের একটা সলিউশন কি, আপনারা এটা বলতে পারেন যে কি আমার পিসওয়াইজ গ্রাফ ইন্টারপোলেট করলে আমার কি অ্যাকচুয়ালি স্পাইকের প্রবলেমটা আমি অ্যাভয়েড করতে পারি। এখন আমরা যাই হচ্ছে মেইন জিনিসে। আমরা এই যে চেবিশেভ নোট একদম ক্লাসের শুরু থেকে আমি বারবার একটা ওয়ার্ড রিপিট করতেছি, চেবিশেভ নোটস। সো এই চেবিশেভ নোটসে আমরা চলে যাই। আমি চেবিশেভ নোটসে যাওয়ার আগে আমরা একটা ডিসকাশন একটু করে আসছিলাম, সেই ডিসকাশনটাতে একটু ফেরত যাই। সেটা হচ্ছে যে ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস নেওয়ার কারণে সমস্যাটা হচ্ছে এন্ড ইন্টারভেলে স্পাইক বেড়ে যাচ্ছে। সেটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করলাম কি যে কোনোভাবে যদি এন্ড ইন্টারভেলের দিকে একটু ডেটা পয়েন্ট গুলো বেশি নিতে পারতাম, স্পাইকটা একটু কমে আসতো, এররটা একটু কমে আসতো। সো আমরা এখন এই সলিউশনের দিকে আগায় যাব। তাইলে আমাদের মাথায় আসে যে দরকার নাই ইকুয়ালি স্পেসড ডেটা পয়েন্টস নেওয়ার, আমি নিব না ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস, আমি নন ইকুই ডিস্টেন্ট পয়েন্টস নিব। তাইলে কি এটা আমার একটা সলিউশন চলে আসে। অ্যাকচুয়ালি এই সলিউশনটাই যে বিষয় হচ্ছেন ইন্ট্রোডিউস করে গেছেন যে ইকুয়াল স্পেস ডেটা পয়েন্ট নিলে তো এত সমস্যা, তাহলে দরকার নাই ইকুয়াল স্পেস ডেটা পয়েন্ট নেওয়ার, আমরা নন ইকুই ডিস্টেন্ট পয়েন্ট নিয়ে চেষ্টা করি কাজ করার। সো আমাদের সেকেন্ড সলিউশনটা হচ্ছে নন ইকুই ডিস্টেন্ট নোডস। এই যে নন ইকুই ডিস্টেন্ট নোড বলতেছি না যে আমি নোডের সংখ্যাগুলা মানে ইন্টারভেল গুলা সেম ধরবো না। সো এটার নামটাই হচ্ছে বেসিক্যালি চেবিশেভ নোট। যেহেতু চেবিশেভ এই সলিউশনটা আমাকে দিয়ে গেছেন, তাই তার নামেই এই আমার বেসিক্যালি সলিউশনটা দেওয়া। সো নন ইকুইডিস্টেন্ট নোটকে আমরা চেবিশেভ নোটস বলি। সো চেবিশেভের স্পেলিং হয়তো আমি একটু উল্টাপাল্টা করতে পারি, আপনারা লেকচার নোট থেকে একটু দেখে নিয়েন। আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট, মানে স্পেলিং একটু উল্টাপাল্টা হইলেও কোনো সমস্যা নাই। হোপফুলি ঠিকই লিখছি, বাট তারপরও ক্রস চেক করে দেখেন আপনারা। সো আমার এখন আসলে মেইন যে সলিউশনটা, আমাদের এই যে ম্যাথ বা কোয়েশ্চেন যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন যে অ্যাকচুয়ালি কোনটার উপর ফোকাস দেওয়া উচিত, কোন সলিউশনটার উপর, তাহলে আমাদের হচ্ছে নন ইকুইডিস্টেন্ট পয়েন্টস অথবা চেবিশেভ নোটস নিয়ে আমাকে হচ্ছে বেসিক্যালি ফোকাসটা দিতে হবে। সো আমরা চেবিশেভ নোটসটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করি যে চেবিশেভ নোটস এর অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে। সো চেবিশেভ নোটস এর পরেই হচ্ছে আমি অ্যাকচুয়ালি আজকের ডিসকাশনটা অফ রাখবো, যেহেতু আপনাদের একটা অফ টাইমে আমি ক্লাস নিচ্ছি। সো যদি কোনো ইস্যুস থাকে আপনাদের এই কনসেপ্ট থেকে, রেকর্ডিং তো থাকবেই। সো ওইটা দেখেও যদি ক্লিয়ার না হয় তাহলে হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে ক্লাস করেন। কেউ কি কোয়েশ্চেন করলেন? জি মিস, হ্যাঁ, মিস বলেন। কালকে কি রাত্রবেলা একটা এক্সট্রা ক্লাস রাখা যায় আম অ্যাসাইনমেন্টের কুইজের এটা জন্য? এটা আমি একটু আমার যেহেতু ফ্রাইডে, এটা আমার একটু রোজার মাস চলতেছে, আমাকে এটা টাইম দিতে হবে। আমি হ্যাঁ রাখার চেষ্টা করব, কুইজ 1 এর আগে যেমন রাখছিলাম কুইজ 2 এর আগেও রাখার চেষ্টা করব, কিন্তু টাইমিংটা আমি ক্লাসটা এন্ড করে একটু ডিসিশন নিয়ে আপনাদেরকে জানাই দিব, সমস্যা নেই। বাট আমি আচ্ছা মিস, রাখবো থ্যাংক একটা ইউ। সেশন, ইভেন ইফ ইট ইজ ফর 30 to 40 মিনিটস। আচ্ছা, সো নন ইকুইডিস্টেন্ট নোটস এর ডিসকাশনটায় চলে যাই। এটাই অ্যাকচুয়ালি আমাদের এই সলিউশনটা যদি আমরা অ্যাড্রেস করে ফেলতে পারি, এখান থেকে একটা ম্যাথ দেখবো, দেন আমাদের আজকে ডিসকাশনটা ডান। সো চেবিশেভ নোটস এর অ্যাকচুয়ালি ডিসকাশনটা হচ্ছে বা কিভাবে অ্যাকচুয়ালি সে আসলে সলিউশনটাকে অ্যাপ্রোচ করছে, রাঞ্চ ফেনোমেননটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। সে কি করছে? সে হচ্ছে, আমরা আবার ওই গ্রাফের কনসেপ্টে চলে যাই। সো চেবিশেভ নোটস এর অ্যাকচুয়ালি মানে আমাদের আসলে ফর্মুলা গুলা দেখবেন আমি ডিরেক্টলি লিখতেছি, কিন্তু কিভাবে আসতেছে ফর্মুলাটা এটা একটু বোঝার বিষয় আছে, কারণ আপনারা জানেন আপনাদের কোশ্চেনে ডেরিভেশন একটা পার্ট থাকে। সো সেই ডেরিভেশন পার্টের জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা ওই -1 আর 1 ইন্টারভেল নিয়ে কাজ করব, কিন্তু এখন the only difference is আমি আগে গ্রাফটা ড্র করতেছিলাম না, আমি এখন আর গ্রাফ ড্র করব না। আমি কি করব? আমি একটা সেমি সার্কেল ড্র করব। সেমি সার্কেল কেন ড্র করতেছি সেটাও বলতেছি আপনাদেরকে। সো -1 থেকে 1 ইন্টারভ্যালের মধ্যে আপনি একটা হাফ সার্কেল ড্র করলেন, অ্যাকচুয়ালি সেমি সার্কেল না, হাফ সার্কেল ড্র করলেন। সো যদিও ওভালের মতো লাগে তাহলে অ্যাপোলজিস, বাট এটা আমি একটা হাফ সার্কেল ড্র করার চেষ্টা করছি। সো এখন হাফ সার্কেল ড্র করে আমরা কি করব? আমরা এখানে
কিছু ইকুয়ালি স্পেসড পয়েন্টস নিব। তো এখন আপনাদের সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে মাথায়, আপনি না মাত্র বললেন আমরা নন ইকুইডিস্টেন্ট নোডস নিয়ে কাজ করতেছি, তাহলে কেন আবার ইকুয়ালি স্পেসড পয়েন্টস আনতেছি সেটাও আমি বলতেছি। আমরা কিন্তু ইকুয়ালি স্পেসড পয়েন্ট এই এক্স এর জায়গায় নিব না, আমরা নিব হচ্ছে এই সেমি সার্কেল বা হাফ সার্কেল যেটাই বলেন, এইটার উপর অ্যাকচুয়ালি আমরা 15টা ধরেন ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্ট নিব। সেটা নিলে অ্যাকচুয়ালি লাভটা কি হচ্ছে একটু পরেই বুঝবেন। সো ধরেন আমি চেষ্টা করতেছি ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্ট নেওয়ার, যদি না হয় তাহলে আসলে লেকচার নোট থেকেও দেখে নিতে পারবেন। সো 1 2 3 4 15টা নিয়ে চেষ্টা করি। 8 9 11 12 13 14 15। সো আমি কিছুটা আসলে ট্রাই করছি ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্টস নেওয়ার, হয়তো কয়েক জায়গায় একটু ডিসক্রিপেন্সি আছে। সো এই যে কালো যেই আমি ডেটা পয়েন্ট সার্কেলের মতো দিলাম, এগুলা ধরেন আমি যে বৃত্তের উপর বেসিকলি কি করলাম, কিছু ইকুয়ালি স্পেসড ডেটা পয়েন্ট নিলাম। আমরা হাইপোথেটিক্যালি এক্সাম্পলের হিসাবে আমরা 15টা নিছি এখানে, ঠিক আছে? সো আমার লেকচার নোটেও দেখবেন 15টা আমরা নিছি। আমি আবার রিপিট করি, আমরা কিন্তু 15টা ইকুয়ালি স্পেস ডেটা পয়েন্ট নিছি এই সার্কেলের উপর, নট অন দ্য এক্স অ্যাক্সিস। সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি আপনাকে বললাম যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করুন। সো আপনারা সবাই পারবেন সেটা করতে। সো আমরা পারপেন্ডিকুলার লাইন গুলা ড্র করি। এটা কেন করতেছি আমি আপনাদেরকে বলতেছি, রিজনটা যে কেন এই কাজগুলো আমি করতেছি। সো আমি কিছুই না, আমি যেহেতু সেমি সার্কেলের উপর পয়েন্ট গুলা নিছি, আমি তার ধরেন কারেসপন্ডিং এক্স ডেটা পয়েন্ট গুলা নেওয়ার জন্য কিছু পারপেন্ডিকুলার লাইন ড্র করে আনতেছি, যাতে আমাকে যদি এখান থেকে কেউ এক্স ভ্যালু বের করে আনতে বলে তাহলে যাতে আমি পারি। সো সেই কাজটাই আমি করার চেষ্টা করতেছি। আচ্ছা, করলাম। এখন পয়েন্টটা কি, আমরা এই কাজগুলা কেন করতেছি, আমাদের একটু আগের ডিসকাশনে চলে যাই, ঠিক আছে? আগের ডিসকাশনের সাথে আমি যদি রিলেট করে দেখাই তাহলে আপনারা অ্যাকচুয়ালি ধরতে পারবেন যে এই কাজগুলা কেন করতেছি। আমরা বললাম যে ইকুয়াল স্পেস ডেটা পয়েন্ট না নিলেই তো আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। এর সাথে সাথে আমি একটা জিনিস বলছিলাম যে স্পাইকটা অ্যারাইজ করলো, আচ্ছা ঠিক আছে, স্পাইক অ্যারাইজ করলে তো এখন কিছু করার নাই। সো এটাকে একটু কমানোর চেষ্টা করি। এটা কমানোর চেষ্টা আমরা কিভাবে করলাম, যে আমরা যেখানে স্পাইক অ্যারাইজ করতেছে ওখানে একটু ডেটা পয়েন্ট গুলো বেশি নেই, তাইলে তো আমার কি স্পাইকটা একটু কমে আসে, এররটা একটু কমে আসে। সো এই কনসেপ্টটার জন্যই অ্যাকচুয়ালি আমরা এখানে গ্রাফটা ড্র করছি। এখনো যদি রিলেট না করতে পারেন তাহলে আপনারা পারপেন্ডিকুলার লাইনটা ড্র করার পর একটা জিনিস যদি একটু খেয়াল করেন, এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি, অ্যাকচুয়ালি আমার রাইট সাইডের গ্রাফটা বেশি অ্যাকুরেট হয়েছে। সো এখান থেকেই দেখাই। এখানে একটু খেয়াল করেন যে এই যে ইন্টারভেলের এন্ডের দিকে আমার ডেটা পয়েন্টের ডেনসিটি কিন্তু একটু বেশি। খেয়াল করে দেখেন এইদিকে কি আমার ডেনসিটিটা বেশি, তাই না? যে আমার এইদিকে হচ্ছে বেশি ডেটা পয়েন্ট। আর আমি যত হচ্ছে আমার ইন্টারভেল থেকে দূরে যাচ্ছি তত কি আমার ডেটা পয়েন্টের ডিস্টেন্স গুলা বেড়ে যাচ্ছে, তাই না? সো আমাদের যে ইনিশিয়াল যে ডিসকাশনটা ছিল যে আমরা এই যে স্পাইকের কাছাকাছি যদি নোট পয়েন্ট বাড়ায় নিতে পারি তাহলে তো আমার সলিউশনটা চলে আসে। তো আমরা সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখার চেষ্টা করতেছি যে আমরা এখানে এই যে লাস্টের দিকে যদি খেয়াল করি, আবার এইদিকেও লাস্টের দিকে যদি খেয়াল করি, এদিকের গ্রাফটা আসলে খুব একটা বোঝা যাচ্ছে না। বাট ধরেন এখানে আরো কয়েকটা ডেটা পয়েন্ট ছিল, সাপোজ আমি একটু ডেটা পয়েন্টটা বাড়াই দিই তাহলে মনে হয় সুবিধা হয়। এখানে ধরেন আরো কয়েকটা ডেটা পয়েন্ট ছিল, একটু এখানে বাড়ায় নিই, হ্যাঁ তাইলে একটু বোঝা যায় বেটার। সো আমি এই যে কালারফুল লাইন দিয়ে যে ড্র করলাম, এখানে আমাদের কি ডেটা পয়েন্টের ডেনসিটিটা বেশি, সেটাই কিন্তু আমরা কি টার্গেট করতেছিলাম, সেটাই আমরা টার্গেট করতেছিলাম। সো যেহেতু আমরা এখানে ডেনসিটি বেশি নিতে পারছি, সো আমার কি এখানে এররটা কমে চল মানে কমে আসা উচিত। সো এখানে কি আমার মোর ডেন্স ডেটা পয়েন্ট বেড়ে গেল, এখানেও মোর ডেন্স, আবার এখানেও মোর ডেন্স। দুইটাই কি আমার এন্ড ইন্টারভেলের দিকে, একটা হচ্ছে -1 যেটা আমার মিনিমাম রেঞ্জ ছিল, সেটা কি আমার একটা এন্ড ইন্টারভেলের দিকে, আর 1 হচ্ছে আমার ম্যাক্সিমাম রেঞ্জ, সেটাও কি আমার এন্ড ইন্টারভেলের দিকে। এইদিকে ডেটা পয়েন্ট গুলা বেড়ে গেল। সো আমার কিন্তু এই যে টার্গেট যেটা ছিল, যে আমরা যে এই ডেটা পয়েন্ট বাড়ানোর চেষ্টা করতেছিলাম এন্ডের দিকে, সেটা অ্যাকচুয়ালি আমরা এই মেথডটা দিয়ে সলভ করতে পারি। এখনো আপনাদের কিছু কোয়েশ্চেন আছে আমি জানি, যে
এখান থেকে অ্যাকচুয়ালি বের করার চেষ্টাটা করতেছি কি? এখান থেকে বের করার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু গুলা। কিভাবে এক্স এর ভ্যালু গুলা বের করার চেষ্টা করতেছি সেটার জন্য আমি একটা আলাদা গ্রাফ ড্র করি, নাইলে ওইখানে আসলে পিছিয়ে লাগতেছে দেখতে। সো আমি আরেকটা গ্রাফ ড্র করতেছি, সেম গ্রাফটাই নিয়ে আসবো, ডিফারেন্ট কিছু আনবো না। সো এখানে আমার আবার এই -1 থেকে 1 পর্যন্ত আমি একটা গ্রাফটা ড্র করলাম। আমরা তো এখানে 15টা ইকুয়াল স্পেস ডেটা পয়েন্ট নিছিলাম, তো আমি সেটাই আবার নিয়ে আসি। 15টা না নিয়ে একটু আমি এক্সাম্পল একটু কমায় নিই, ঠিক আছে? ইকুয়াল স্পেস হচ্ছে না, বাট আপনারা ধরে নেন যে এখানে ইকুয়াল স্পেস ডেটা পয়েন্টই অ্যাকচুয়ালি আছে। মানে -1 থেকে এই ডেটা পয়েন্টের যা ডিস্টেন্স, এই দুইটা রেড কালার ডেটা পয়েন্টের ডিস্টেন্সও সেম। এটা আপনারা জাস্ট হাইপোথেটিক্যালি ধরে নেন। মিস, হ্যাঁ, বলেন। আগের গ্রাফে যে বললেন যে আমাদের যে এন্ড পয়েন্ট দিকে আর কি হুম বেশি ডেন্স, ওটা কিভাবে হুম বুঝলাম আমরা? এই যে আমি পার্পেন্ডিকুলার লাইনগুলা যখন ড্র করলাম, দেখেন তো এখান থেকে ডিস্টেন্সটা কম না আমার অনেক? এখানে কি মানে একটু বেশি ডেটা পয়েন্ট মনে হচ্ছে না এন্ডের দিকে যখন পার্পেন্ডিকুলার লাইনগুলা ড্র করলাম 1 এর কাছাকাছি? দেখেন তো এখান থেকে ডিস্টেন্সটা কম না? যত আমি দূরে যাচ্ছি বা সেন্টারের দিকে যাচ্ছি তত কি আমার ডেটা পয়েন্টের আচ্ছা, ডিস্টেন্স গুলা ফাংশনের আর কি বাড়তেছে না? ডিস্টেন্সটা আমাদের হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি। সো আমার কি এখানে আমি যেটা পয়েন্ট গুলা নিলাম আবার নিয়ে আসছি, আমি সেম গ্রাফে জাস্ট রেপ্লিকেট করতেছি। আপনাদেরকে যেটা অ্যাকচুয়ালি আমি এখন বের করতে বলবো সেটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু গুলা। এখন এক্স এর ভ্যালু কোত্থেকে আসলো সেটাও আমরা দেখি। ধরেন এটা আমার সেন্টার, এটা হচ্ছে 0। যেহেতু সিমেট্রিক ইন্টারভেল, সিমেট্রিক একটা গ্রাফ ড্র করছি, তাই সেন্টারটা 0তেই পড়তেছে। এখন ধরেন যে আমি আপনাকে তো অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা বের করতে দিচ্ছি, ঠিক আছে? ডিস্টেন্সটা এই যে কালো কালার লাইন দিয়ে ড্র করতেছি, এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি বের করতে দিছি। ধরেন আপনাকে আমি কোয়েশ্চেন করলাম যে এই যে আমি যে ডেটা পয়েন্ট গুলা ড্র করলাম, এগুলা তো আমি পার্পেন্ডিকুলার লাইন দিয়ে নিচে আনার পর বলতেছি এগুলা হচ্ছে আমার এক্স ডেটা পয়েন্ট। ঠিক আছে, এক্স ডেটা পয়েন্ট আসলো, বাট এই এক্স ডেটা পয়েন্টের আপনি কোনো এক্সিস্টেন্সই জানেন না, এই এক্স ডেটা পয়েন্টের কোনো ভ্যালু বা কিছুই আপনি জানেন না। সো এই ডেটা পয়েন্ট গুলার হচ্ছে ভ্যালু গুলো আপনাকে আমি বের করে আনতে বললাম। সো সেই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে আমাদেরকে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি বের করতে হবে। So, এই ডিস্টেন্স বের করার জন্য আমাদের এখন কিছু ক্যালকুলেশন আমাদের করা লাগবে। আমি যেটা ড্র করছি এটা কিছুটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো দেখতে। সো আমরা এখানে পাইথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। বাট পাইথাগোরাস অ্যাপ্লাই করার আগে আমাদের তো অ্যাকচুয়ালি অনেক কিছুই আননোন এখানে। আমরা এই যে থেটার ভ্যালু জানি না, তারপরে হচ্ছে এক্স এর ভ্যালু বের করব। এত আননোন দিয়ে কেমনে আমরা একটা এক্স এর ভ্যালু বের করব? বাই দ্য ওয়ে, আমি যে বারবার এক্স এর ভ্যালু বলতেছি, এগুলোই আমার অ্যাকচুয়ালি চেবিশেভ নোটস বললাম। সো এই যে এক্স যে, এটাই কি আমার চেবিশেভ নোটস। সো যারা একটু ধরেন হারায় গেছেন আমার ডিসকাশনে, তাদেরকে আমি ফার্স্ট থেকে আবার রিআইটারেট করে আসি। সো আমাদের রাঞ্চ ফেনোমেনন ছিল। রাঞ্চ ফেনোমেনন হচ্ছে এন্ড ইন্টারভেলের দিকে স্পাইক বেশি হয়। সো সেটার জন্য আমরা সলিউশন দিতে চাইলাম যে হচ্ছে ইকুয়াল স্পেস ডেটা পয়েন্ট নিব না, আর হচ্ছে এন্ড পয়েন্টের দিকে ডেটা পয়েন্ট গুলা যদি একটু বাড়ায় নিতে পারি তাহলে তো আমার লাভ হয়, স্পাইকটা কমে আসে। সো সেটার জন্য চেবিশেভ যেটা বললো, আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি একটা কাজ করো যে -1 থেকে 1-এ তুমি ওই গ্রাফটার জায়গায় তুমি হচ্ছে একটা সেমি সার্কেল ড্র করো। সেমি সার্কেল ড্র করে তুমি কি করো, ওই সেমি সার্কেলের উপরে হচ্ছে ইকুয়াল স্পেসড কিছু ডেটা পয়েন্ট নাও। সেই ইকুয়াল স্পেস ডেটা পয়েন্ট গুলা নিয়ে তুমি হচ্ছে সেখান থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করে এক্স এর ভ্যালু গুলা নিয়ে আসার চেষ্টা করো। সো এই এক্স এর ভ্যালু গুলা কি, এক্স এর ভ্যালু গুলো হচ্ছে আমার চেবিশেভ নোটস। তার মানে সে অ্যাকচুয়ালি কিছু ডেটা পয়েন্ট বের করে এই যে আমার স্পাইক যে অ্যারাইজ করতেছিল, ওই স্পাইকের প্রবলেমটা সে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে এই নোট ভ্যালুগুলো ক্যালকুলেট করে। সো চেবিশেভ নোড আমার কি রাঞ্চ ফেনোমেনন অ্যাভয়েড করার চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে? এই যে এন্ড পয়েন্টের দিকে বেশি ডেটা পয়েন্টস নিচ্ছে, আর এই যে আমি যে ভ্যালুগুলা নতুন করে বের করতেছি, এই যে এন্ড পয়েন্টের দিকে ডেটা পয়েন্ট বেশি নিচ্ছি বা পারপেন্ডিকুলার লাইন ড্র করে আমার যে এক্স অ্যাক্সিস এর দিকে যে ভ্যালুগুলা বের করে আনার চেষ্টা করতেছি, যেহেতু এটা তার সলিউশন, সে বলতেছে এগুলা হচ্ছে কি আমার চেবিশেভ নোটস এর ভ্যালু। সো চেবিশেভ নোটস এর ভ্যালু বের করে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে আমাদের যে এই যে স্পাইকের যে প্রবলেমটা ছিল, স্পাইকের প্রবলেমটা কমে যাচ্ছে, কারণ কি এখানে এন্ডের দিকে নোট পয়েন্টস গুলো বেশি নেওয়া যাচ্ছে। সো আমরা এই এক্স এর ভ্যালুটা নিয়ে আসি, মানে সলিউশনের ভ্যালুটা আমরা নিয়ে আসি অ্যাকচুয়ালি।
সো চেবিশেভ নোটস আমি বললাম হচ্ছে এক্স এর ভ্যালু, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এখনো অনেক আননোন আমার কাছে। আমি থিটার ভ্যালু জানি না, আমি এক্স এর ভ্যালু জানি না। একটা জিনিস আমি জানি, সেই জিনিসটা কি? আমার হচ্ছে আমরা যেহেতু একটা সার্কেল নিয়ে কাজ করতেছি, অ্যাকচুয়ালি কেন সেমি সার্কেল নিয়ে কাজ করতেছি বা কেন হাফ সার্কেল নিয়ে কাজ করতেছি, এটার অ্যান্সার আপনাদের এখনই পেয়ে যাবেন। যে আমার -1 থেকে 1 একটা ইন্টারভ্যাল ছিল। তাইলে আমি কি বলতে পারি না যে এটা রেডিয়াসটা কি 1? এটা কি বলা যায়? বলা তো যাওয়ার কথা, তাই না? এইটার কি রেডিয়াস 1, আবার এইদিকেও কি আমার রেডিয়াস 1। সো আমাকে যদি এই সার্কেলের কেউ রেডিয়াসের কথা জিজ্ঞেস করে, তাহলে আমরা বলতে পারি কি রেডিয়াস আমার 1। কারণ কি একটা সিমেট্রিক ইন্টারভ্যাল, এখানে আমার এই 0 থেকে এই পর্যন্ত কি 1। সো আমার রেডিয়াসটা 1 বলতে পারতেছি আমরা। সো এখন আমরা যদি রেডিয়াসের ভ্যালু এই পয়েন্টে 1 বলতে পারি, তাহলে আমরা কিন্তু এই সেমি সার্কেল থেকে মানে এই সেন্টার থেকে আমরা যেই পয়েন্টে লাইন ড্র করি না কেন, এইদিকে ড্র করি বা এই সাইডে ড্র করি বা এই সাইডে ড্র করি বা এই সাইডে ড্র করি, যেদিকে ড্র করি না কেন, এগুলোও কি আমার রেডিয়াসের ভ্যালু না? সো আমার রেডিয়াসটা কি এখানে 1। সো অ্যাকচুয়ালি আমার সার্কেল ড্র করাতে যেটা সুবিধাটা হয়েছে যে আমরা এই রেডিয়াসের ভ্যালুটা অপটিমাইজ করতে পারতেছি বা ইউজ করতে পারতেছি। সো রেডিয়াস হচ্ছে আমার 1। তাইলে এখন আমরা তো রেডিয়াস জানি, তারপরে কোনোভাবে যদি ফাই ভ্যালুটা মানে ফাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের ভ্যালুটা, যেটা আপনারা থেটা দিয়ে দেখে আসছেন, এই যে সোকাটোয়া সাইন কস ট্যান যে পড়ছেন, ওইখানে যে থেটার ভ্যালুটা দেখতেন ওই এক্স্যাক্টলি থেটার ভ্যালুটাই। সো এই থেটার ভ্যালুটা আমরা এখানে বেসিক্যালি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এই ফাই এর ভ্যালু যদি কোনোভাবে বের করে আনতে পারতাম, সুন্দরভাবে আমরা কজ এর ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যেত। কারণ কি, আমরা এখানে যদি কজ অ্যাপ্লাই করি, সো কজ ধরেন থেটার জায়গায় আমরা লিখতেছি ফাই যে ইকুয়ালস অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস। অ্যাডজাসেন্ট কি আমার এক্স, আর হাইপোটেনিয়াস হচ্ছে আমার এই যে এটার অপোজিটে যেটা থাকে, এটার অপোজিটে কে আছে? রেডিয়াস। রেডিয়াস হচ্ছে আমার 1। তাইলে এক্স বলতে পারি আমরা cos phi j ইন্টু 1 বা cos phi j ইন্টু রেডিয়াস। আমরা ধরেন যে যেহেতু জেনারেল ফর্মুলা ইন্ট্রোডিউস করতেছি, সো সেটার জন্য আমরা cos phi j ইন্টু রেডিয়াস লিখি। গেল। এখন আমাদের তো সবই আমি অ্যাড্রেস করলাম, ঠিক আছে, এক্স বলতেছি, চেবিশেভ নোট বের করলাম, কিন্তু সেটার জন্য আমাদের এখনো একটা আননোন আছে। সেই আননোনটা কে? এই ফাই জে। তাহলে এই ফাই জে কে আমরা নিয়ে আসি একটু। সো ফাই জে আমাদের ফর্মুলাটা কি ডিরাইভ করে আনা লাগবে? লাকিলি না, যেহেতু অলরেডি অনেক কিছু আপনারা এখানে ডেরিভেশন দেখছেন বা থিওরিটিক্যাল কনসেপ্ট দেখছেন। সো ফাই জের ফর্মুলাটা জাস্ট মনে রাখলেই হবে। সো ফাই জের ফর্মুলাটা হচ্ছে 2j প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2n প্লাস 1। এটা হচ্ছে আমার ফর্মুলাটা। সো এটা আমাদের, হ্যাঁ, একটা ডেফিনেট একটা প্রসিডিউর আছে যেটা দিয়ে আমরা এই ফর্মুলাটা পাইছি। এই অ্যাঙ্গেল বের করার ফর্মুলা, সেটা ডেরিভেশন আপনাদের জানা লাগবে না। বাট যদি আপনারা কিউরিয়াস থাকেন অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে, চাইলে আপনারা অ্যান্থনি ইয়াটসের বইতে সেটা দেখতে পারেন। কোনো পার্ট যদি না বুঝেন অলওয়েজ আমাকে এটা আসতে পারেন যে মিস আমি স্টিল ওইটা বুঝি কি নাই। পাই 2j প্লাস 1 ইন্টু হ্যাঁ, পাই? হ্যাঁ, 2j প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n প্লাস 1। সো এই ফরম্যাটেই আমার অ্যাকচুয়ালি ফর্মুলাটা লেখা লাগবে। মিস এখানে n কি হবে? n হচ্ছে আমার ডিগ্রি। n হচ্ছে আমরা এই যে আগে যে n যেখানেই দেখবেন চ্যাপ্টার 2 তে, এটা বুঝবেন যে এটা আমার ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি অন্য কোনো টার্ম, এটা ডিগ্রি। এখন আপনাদের আরো মাথায় কোশ্চেন আসতেছে হঠাৎ করে আবার ডিগ্রি কোথা থেকে আসলো। যখন এক্সাম্পলটা দেখাবো তখনই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ডিগ্রির অ্যাকচুয়ালি রিলেশনটা কি। তাইলে আমরা চেবিশেভ নোট বের করে অ্যাকচুয়ালি ফর্মুলার আননোন জিনিসটাও জেনে গেছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে ফাই যেটা আমার কাছে আননোন ছিল, ফাই যেটা হচ্ছে আমার 2j প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n প্লাস 1 ইন্টু রেডিয়াস। এখন এখানে তো খুব কনভেনিয়েন্টলি আপনারা একটা সিমেট্রিক ইন্টারভ্যাল পেয়ে গেছেন, আর সেই কারণে খুব সুন্দর করে আপনারা এখানে 1 বসায় দিতেছেন। যদি -2 থেকে 2 হইতো, ইন্টারভ্যালটা অ্যাসিমেট্রিক হয়ে যেত, তখন আমাদের ইন্টারভ্যালে কিছু চেঞ্জেস আসতো। সেটা আমি নেক্সট অফলাইন ক্লাসে দেখাবো, কারণ আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে। সো আমি এরপরই ডিসকাশন ড্রপ করে
সো আমাদের এখানে অনেক সময় হইতে পারে যে এত কনভিনিয়েন্ট ভাবে আমাকে সিমেট্রিক ইন্টারভ্যাল দেয় নাই। আমাকে ধরেন ইন্টারভ্যালটা দিছে হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত। এটা বুঝতেছেন একটা সিমেট্রিক ইন্টারভ্যাল না। কিছু চেঞ্জেস আসবে ফর্মুলা, সেটা আমরা অফলাইন ক্লাসে দেখব। সো কারোর কি কোয়েশ্চেন, কি হ্যান্ড রেজ করছেন কেউ? ম্যাম যেটা বলতেছি আমি, এখনো পুরাটা আসলে অ্যাড্রেস করি নাই, বলতেছি আমি। সো এখন অনেক কিছু আপনাদের কাছে আননোন। একটা আননোন যেটা ছিল এটার অ্যান্সার আমি দিয়ে দিছি, সেটা হচ্ছে এন এর ভ্যালুটা কি। এন এর ভ্যালুটা আমি বলছি, এন এর ভ্যালু যেখানেই দেখবেন সেটা ডিগ্রি। বাট স্টিল আপনাদের কাছে একটা জিনিস আননোন, সেটা হচ্ছে জেটা কি অ্যাকচুয়ালি। এই জেটা কোত্থেকে আসলো, এই জেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমার একটা এক্সাম্পল দিয়ে আমি যদি দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো চেবিশেভ থেকে অ্যাকচুয়ালি আপনাদের ম্যাথ সলভ করার জিনিসটাই বেশি আসে, যে আপনাদের হচ্ছে যে একটা ফাংশন দিয়ে দিছি, সেই ফাংশনটা অফকোর্স একটা রাঞ্জ ফাংশন হবে, কারণ রাঞ্জ ফাংশনের জন্যই রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করে। আর রাঞ্জ ফেনোমেননের সলিউশন দিয়ে আমরা চেবিশেভ নথে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাপ্লাই করার ট্রাই করি। সো আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনাদের এই যে এতগুলা যে কোয়েশ্চেন, যে কি, এই ফর্মুলা কি, এখানে হচ্ছেটা কি, এই জিনিসগুলো আপনাদের অ্যাড্রেস হয়ে যাবে। সো ধরেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিলাম। সো এই ধরনের ম্যাথ প্র্যাকটিস শিটেও আছে আই বিলিভ। যদি না থাকে তাহলে আমার ক্লাস লেকচার নোটের যে এক্সাম্পলটা আছে এটা সলভ করলেই এনাফ। আরো যদি সাপ্লিমেন্টারি এক্সাম্পলস আপনাদের লাগে, আমি নেক্সট ক্লাসে একটা অ্যাসিমেট্রিক ইন্টারভ্যাল দিয়ে দেখাবো। ওইটা দেখলেও হয়তো আপনাদের আরেকটু ফার্দার প্র্যাকটিস হয়ে যাবে। সো একটা ফাংশন ধরেন দিয়ে দিছি 1/1 + 25x²। এখন এটা যেহেতু সিমেট্রিক ফাংশন, সো সিমেট্রিক ফাংশনের আরেকটা টার্ম হচ্ছে রাঞ্জ ফাংশন। সো সিমেট্রিক ফাংশন নিলে অ্যাকচুয়ালি রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করে। কিন্তু আপনাদের এক্সাম সিনারিও তো অনেক সময় এত কিছু চিন্তাও করা লাগে না, আমরা অনেক সময় বলেই দিই যে আমি যে ফাংশনটা দিচ্ছি এটা রাঞ্জ ফাংশন। সো আপনারা জানেন যে রাঞ্জ ফাংশনের জন্য রাঞ্জ ফেনোমেনন অ্যারাইজ করবে। সো এখন আমি আপনাকে এই ফাংশনটা দিলাম, আমরা কিন্তু অ্যাকচুয়ালি যেটার জন্য গ্রাফ ড্র করছি সেটাই সলভ করার চেষ্টা করতেছি। সো এখন ইন্টারভ্যালও সেম, -1 থেকে 1। এখন আমরা হচ্ছে বেসিক্যালি যেটা করব, আপনাকে আমি যেটা বললাম যে হচ্ছে এখানে একটা পলিনোমিয়াল ডিফাইন করতে। পলিনোমিয়াল ডিফাইন করতে ফর, ধরেন নোটসের সংখ্যাগুলো বলে দিছি, কারণ পলিনোমিয়াল ডিফাইন করার জন্য আপনাকে হচ্ছে যে নোটসের সংখ্যাটা আমার দিয়ে দেওয়া লাগবে। সো বা এটা আমরা নোটসের সংখ্যা না দিয়ে আপনাদেরকে উল্টা জিনিসটা দিই, যে ডিফাইন আ পলিনোমিয়াল। আমি পলিনোমিয়ালের ডিগ্রিটা আপনাকে দিয়ে দিছি। সাপোজ আমি আপনাকে রিভার্স কোয়েশ্চেনটা করতেছি, যে ডিগ্রি আমি 3 দিয়ে দিছি, নোটসের সংখ্যা আমি দিয়ে দেই নাই। পারবেন নোটস বের করতে? ডিগ্রি 3 দিয়ে দিলে কত হবে নোটস? বলেন তো কয়টা নোটস হবে এখানে? এটা ডিগ্রি একদম হবে 4, সিম্পল। সরি নোটস হবে নোটস 4। হবে 4, হ্যাঁ, কোয়েশ্চেন করছি আর কি। অ্যান্সার আপনি ঠিকই দিচ্ছেন যে নোটস হবে 4। সো এখানে আমাকে অ্যাকচুয়ালি একটা ডিগ্রি 3 পলিনোমিয়াল ডিফাইন করতে দিচ্ছে। সো আমাকে নোটস গুলা বলে দেয় নাই, আমার নোটস গুলা হচ্ছে এই 4টা নোড আসবে। এখন এই নোডের ভ্যালু গুলাই অ্যাকচুয়ালি আপনাকে আমি বের করতে বলছি, ঠিক আছে? সো এখন আপনাদের কোশ্চেন আসতেছে নোডের ভ্যালু কেন বের করতে দিলাম? এই নোড গুলো অ্যাকচুয়ালি কি চেবিশেভ নোড। কারণ আমি আপনাকে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট দিছি। আমি যে একটা ডিফাইন আ পলিনোমিয়াল পার্টটা দিছি এটা জাস্ট একটু কোশ্চেন না। আপনি ডিফাইন আ পলিনোমিয়াল, ধরেন আপনাকে আমি লাগরাঞ্জ বেসিস দিয়ে আমি এই পলিনোমিয়ালটা ডিফাইন করতে দিছি, কিন্তু কোশ্চেনের কিছু পার্ট আপনাকে আমি বলিনি। সেটা হচ্ছে যে যেহেতু একটা রাঞ্জ ফাংশন, তাহলে আপনাকে এখানে চেবিশেভ নোটস গুলো অ্যাকচুয়ালি বের করে আনা লাগবে। সো চেবিশেভ নোটস যে বের করে আনা লাগবে সেটা আমি আপনাকে বলিনি, সেটাই আপনারা এখন বের করার চেষ্টা করবেন। সো এটার ধরেন আমাকে একটা পলিনোমিয়াল ডিফাইন করতে বলছে ইউজিং লাগরাঞ্জ বেসিস, আর আমাকে বলছে চেবিশেভ নোটস গুলা বের। এটা ধরেন হোল কোশ্চেনটা। আমরা জাস্ট চেবিশেভ নোটস বের করার পার্টটাই দেখবো, কারণ লাগরাঞ্জ বেসিস আপনারা জানেন অলরেডি কিভাবে বের করে। সেটাও আমি অ্যাকচুয়ালি হিন্ট দিয়ে দিব যে এখানে আসলে লাগরাঞ্জ বেসিস বের করার প্রসিডিওরটা, যে কুইজ আছে সামনে। সো আমাদের এখানে
কিছু জিনিস আমাকে রিভার্স কোয়েশ্চেন করছে। এতদিন আমি আপনাকে নোট দিয়ে দিতাম, সেখান থেকে আপনারা ডিগ্রি বের করতেন। সেই ডিগ্রি ইউজ করে পলিনোমিয়াল ডিফাইন করতেন, ইকুয়েশন ডিফাইন করতেন, তারপর ওইখান থেকে বেসিসের ক্যালকুলেশন দরকার হলে বেসিস বের করতেন, এন্ড সো অন। আপনারা এই ক্যালকুলেশন গুলো করতেন। এখন আমি আপনাকে বলছি না, আমি আপনাকে পলিনোমিয়াল ডিফাইন করতে বলছি, পলিনোমিয়ালের ডিগ্রিও দিয়ে দিয়েছি, নোটস কিছু দিয়ে দেই নাই। আপনারা জানেন ডিগ্রি 3 হইলে নোটস হচ্ছে 4। সো নোটস গুলো হচ্ছে x0, x1, x2, x3। কিন্তু যেহেতু এটা একটা রাঞ্জ ফাংশন, সো এটাকে আমাকে সলভ করতে হবে বেসিকলি চেবিশেভ নোটস গুলা বের করে। চেবিশেভ নোটস গুলা বের করে আমাকে রাঞ্জ ফেনোমেননটা সলভ করা লাগবে। সো এই যে আমরা যে x0, x1, x2, x3 লিখলাম, এগুলাই বেসিকলি আমার চেবিশেভ নোটস গুলো। সো এগুলোর ভ্যালু আমি জানি না। এই যে যে কোয়েশ্চেন করলেন না, যে কি সে এখন অ্যান্সার পেয়ে যাবেন। সো আমরা আবার আমাদের রাঞ্জের যেই সলিউশনটা দেখলাম, যে আমরা চেবিশেভ নোটস দিয়ে যে সলিউশনটা দেখলাম, সেই সলিউশনে ফেরত যাই। সো সেই সলিউশনে আমরা চেবিশেভ নোটস বের করার ফর্মুলাটা দেখলাম হচ্ছে এক্স জে ইকুয়ালস কস 2j plus 1 pi divided by 2n plus 1 into 1। এই ফর্মুলাটা আমরা এখানে আবার নিয়ে আসি। যদি কপি করা যায় তো খুবই কনভেনিয়েন্ট হতো আমার জন্য। একটা কাজ করি, এটা জাস্ট স্লিপিং টুল দিয়ে নিয়ে আসি, এখানে নিচে বারবার লেখাটা ঝামেলা। সো এই ফর্মুলাটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব। আচ্ছা, ভালো হয়েছে, আর একটু জুমড ইন আকারে আসছে আমার। সো এখন আমরা, এটাই হচ্ছে আমার চেবিশেভ নোটস এর ফর্মুলা। সো এটা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। এখন একটা বারবার একটা রিঅকারিং কোয়েশ্চেন আসে, যেটা কি? যেটা কিছুই না, যেটা হচ্ছে আপনারা যখন लाग्रांज বেসিস, আজকে ক্লাসে সকালের ক্লাসে দেখছেন হার্মাইট বেসিস, নিউটনের সময় আপনারা যে ওই যে কে এর ভ্যালুগুলো ধরতেন না, ওই কে এর জায়গায় এখন জাস্ট জে নিয়ে আসছি। যে হচ্ছে আমার বেসিকলি কত নাম্বার নোডের জন্য আমি ভ্যালুটা বের করতেছি, সেটা হচ্ছে আমরা ডিফাইন করি। যেমন এখানে আমাকে x0, x1, x2, x3 বের করতে বলছে, তার মানে জে এর ভ্যালু হচ্ছে 0 থেকে নিয়ে 3 পর্যন্ত। সো এটা একটা ধরেন লুপের হিসাবে যদি চিন্তা করি, একটা আইটারেটরের ভ্যালুর মতো, যে যে এর ভ্যালু 0 থেকে শুরু হবে 3 পর্যন্ত যাবে, এরকম হচ্ছে আমার হিসাবটা। তাহলে আমার শুরুতে যে এর ভ্যালু যখন 0, তখন হচ্ছে আমার এক্স জিরোর ভ্যালু আমরা বের করব, মানে ফার্স্ট চেবিশেভ নোটটা আমরা বের করব। সো সেটা আমার আসে হচ্ছে cos 2 ইন্টু 0। এখানে যেটা কি ডিরেক্টলি 0 বসে যাবে। সো 2 ইন্টু 0 হচ্ছে 0, 0 প্লাস 1 হচ্ছে 1। সো নিউমারেটরের ভ্যালু হচ্ছে 1 ইন্টু পাই। এটার সাথে আবার ডিভাইডেড বাই কিছু একটা আছে। ডিভাইডেড বাই কি আছে আমার কাছে? 2 ইন্টু এন প্লাস 1। আমরা এন এর ভ্যালুও জানি। এন এর ভ্যালু কত ছিল? 4টা নোট ছিল, পলিনোমিয়ালের ডিগ্রি দিয়ে দিছে 3। তাইলে আমরা এখানে বসাবো হচ্ছে 3 প্লাস 1 ইন্টু 1। মানে রেডিয়াসের ভ্যালু যেহেতু 1, সো এখানে 1 বসাইছি। রেডিয়াসের ভ্যালু যদি 2 হইতো 2 বসাইতাম, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। যেহেতু সিমেট্রিক ইন্টারভেল, খুব সুন্দর করে রেডিয়াস গুলা বসাই দিতে পারতেছি। অ্যাসিমেট্রিক ইন্টারভেল হইলে আমার একটা ঝামেলা ওকার করতো, সেই ঝামেলাটা আমরা আজকে না দেখি, নেক্সট ক্লাসে দেখবো না। সো এটার ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি না বের করি, আমি জাস্ট আপনাদেরকে সিম্পলিফাইড ফর্মে দেখাই। সো 1 ইন্টু পাই, তো পাই যা থাকবে তাই, ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1। তার মানে ব্র্যাকেটের কাজ, মানে প্রিসিডেন্সের কিছু জিনিস আসবে, ব্র্যাকেটের কাজটা আগে হবে। 3 প্লাস 1 হচ্ছে 4, 4 ইন্টু 2 হচ্ছে 8। তার মানে আমার অ্যাকচুয়ালি এক্স নট এর ভ্যালু আসতেছে cos পাই বাই 8। এটার ভ্যালু আপনি বের করতে পারেন চাইলে, নো প্রবলেম, বাট রেডিয়ান মোডে করবেন। তাহলে আমার ফার্স্ট চেবিশেভ নোট যেটা, সেটা হচ্ছে আমার cos পাই বাই 8। সিমিলারলি আমরা যে ভ্যালু ইনক্রিমেন্ট করি, 1 নেই। সো এখন হচ্ছে আমার x1 এর ভ্যালু বের করা লাগবে। সিমিলারলি আমরা লিখে ফেললি, তাইলে আসবে হচ্ছে আমার, ওই আমরা যে এর ভ্যালু 1 ইনপুট দিচ্ছি এই ইকুয়েশনে, 2j প্লাস 1 ইন্টু পাই। সো আমরা একবারে অ্যাকচুয়ালি বসাই দিই, যেহেতু আমাদের টাইম কম। সো 2 ইন্টু 1 প্লাস 1, 2 ইন্টু 1 প্লাস 1 হচ্ছে আমার 3। তাইলে নিউমারেটরে আসতেছে আমার 3, আর সাথে একটা পাই টার্ম মাল্টিপ্লাইড ছিল। আর নিচে কিন্তু দেখেন একই, ডিনোমিনেটর কিন্তু সবগুলোর জন্য একই, 2 ইন্টু এন প্লাস 1। তাইলে একবার ক্যালকুলেট করলে বারবার আর আমার রিক্যালকুলেট করার দরকার নেই। সো cos 3 পাই বাই 8 ইন্টু রেডিয়াস ছিল, রেডিয়াসের ভ্যালু যেহেতু 1, সো আমি 1টা লেখা একটু অ্যাভয়েড। এরপর আমার জে এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে আমার হচ্ছে 2 হইল।
সো এখন আমরা হচ্ছে আমাদের থার্ড চেবিশেভ নোটটা বের করে আনি। সো আমরা থার্ড যে চেবিশেভ নোটটা পাচ্ছি সেটা হচ্ছে x2। সো থার্ড চেবিশেভ নোটটা যদি আমরা বের করি, এখন যে জায়গায় বসবে 2, সো 2 ইন্টু 2 প্লাস 1 হচ্ছে 5। সো আমাদের নিউমারেটরে আসতেছে 5 পাই, আর ডিনোমিনেটরে আসতেছে হচ্ছে 8। এরপর আমার লাস্ট হচ্ছে জের ভ্যালু 3। এখন এখানে একটা প্যাটার্ন আছে, যখন ল্যাগ্রাঞ্জ বেসিস বের করছিলেন যেমন একটা প্যাটার্ন ছিল, হার্মাইট বের করছেন একটা প্যাটার্ন ছিল, নিউটন বের করছেন একটা প্যাটার্ন ছিল, যে আমরা ডিগ্রি পর্যন্ত যাচ্ছি অলওয়েজ। এখানেও দেখেন জের ভ্যালু 0 থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত যাচ্ছি, 3 পর্যন্ত যাচ্ছি, বা এত কমপ্লিকেটেড চিন্তা না করলেও আমাদের ডিগ্রি 3 চারটা নোড আসছে, একটু হিসাব আমরা বুঝলেই হয়েছে। সো আমার ডিগ্রি যা থাকবে তার থেকে নোটের সংখ্যা এক বেশি, ডিগ্রি 3 ছিল, 4টা নোট আমরা ক্যালকুলেট করছি, তার মানে আমরা ঠিক পথেই আগাচ্ছি। সো এরপর হচ্ছে জে এর ভ্যালু 3, x3। এখন আমরা x3 যদি বের করি, x3 হচ্ছে আমার জে এর ভ্যালু 3, সো 2 ইন্টু 3 প্লাস 1, সো 6 প্লাস 1 হচ্ছে 7, সো cos 7 পাই, আর ডিভাইডেড বাই 8, এটা সেমই থাকবে আমার। তাইলে আমাকে যে বললো যে চেবিশেভ নোট গুলা বের করতে, এই চেবিশেভ নোট গুলো আমার অ্যাকচুয়ালি বের হয়ে গেল এই ক্লাসের লাস্টে, আর জয়েন দিলাম কি আর। আচ্ছা, সো x3ও আমার বের হয়ে গেল। তাইলে এই যে আমাকে যে বলছিল না ফার্স্ট পার্টে যে একটা পলিনোমিয়াল ডিফাইন করেন ল্যাগ্রাঞ্জ বেসিস ইউজ করে, সেটার জন্য তো আমার নোট গুলা লাগতো, কারণ আমি তো আপনাকে খালি ফাংশন দিছি, একটা ইন্টারভেল দিছি, আর ডিগ্রি বলে দিছি, কোনো নোট টোট তো কিছু বলে দেইনি। সো সেটা আমরা নোট গুলা বের করে আনলাম, যেহেতু রাঞ্জ ফাংশন রাঞ্জ ফেনোমেনা অ্যারাইজ করবে, চেবিশেভ নোট হচ্ছে সলিউশন, তো সেই চেবিশেভ নোট গুলা বের করে আনলাম। এখন এই চেবিশেভ নোট গুলা দিয়ে কি আমরা ইজিলি একটা ল্যাগ্রাঞ্জ বেসিস বের করে ফেলতে পারবো। যেমন আমার এক্স নট এর জন্য আসবে এল নট অফ এক্স, এক্স ওয়ান এর জন্য আসবে এল ওয়ান অফ এক্স, এক্স টু এর জন্য আসবে এল টু অফ এক্স, এক্স থ্রি এর জন্য আসবে এল থ্রি অফ এক্স। তারপর কি আমরা একটা ডিগ্রি থ্রি পলিনোমিয়াল বের করে আমরা ল্যাগ্রাঞ্জ বেসিস খুব ইজিলি বের করতে পারবো। পরের ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি সেম। সো সেটা আমি আর না দেখাই, আমাদের মেইন টার্গেট ছিল চেবিশেভ নোটস বের করা, আমরা চেবিশেভ নোটস বের করলাম। তো চেবিশেভ নোটস অ্যাকচুয়ালি কি হইতেছে, এখন যদি আমরা এই যে নোট গুলা বের করে এনে ডেটা পয়েন্ট গুলা ইন্টারপোলেট করি না, এই যে এক্স এর তো অনেকগুলা ডেটা পয়েন্ট আনলাম আমরা -1 থেকে 1 ইন্টারভেলের মধ্যে। এখন যদি আমরা ডেটা পয়েন্ট গুলা দিয়ে সুন্দর করে গ্রাফের উপর ইন্টারপোলেট করতাম, এই ধরেন এখানে ডেটা পয়েন্ট সবগুলা আমরা ধরেন 15টা ডেটা পয়েন্ট ছিল, 15টা এরকম নোটস বের করে আমরা যদি ইন্টারপোলেট করতাম, আগে যে সমস্যাটা ছিল না যে স্পাইক এরাইজ করতেছিল, খুব ঝামেলা হয়ে যাচ্ছিল আমার জন্য, এখন আমরা যদি চেবিশেভ নোট দিয়ে অ্যাকচুয়ালি গ্রাফটাকে ইন্টারপোলেট করি, এরকম কোনো ঝামেলাই হবে না। এই কারণেই আমরা এত কষ্ট করে একটা মেথড দেখলাম, যে একটা গিভেন ইন্টারভেলে সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করে ওইখান থেকে আবার পারপেন্ডিকুলার ড্র করে এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করলাম, সেই এক্স গুলাকে বলতেছি চেবিশেভ নোট। এত কষ্ট করার রিজনটাই হচ্ছে যাতে এরকম এক্সেপশনাল কেস গুলা আমরা অ্যাভয়েড করতে পারি, যে স্পাইক এরাইজ করে, এটাই তো আমাদের অ্যাকচুয়ালি মেইন হেডেক ছিল। সো এটার জন্য আমরা নন ইকুইডিস্টেন্ট পয়েন্ট নিতেছি, সেই নন ইকুইডিস্টেন্ট পয়েন্টের নামই হচ্ছে চেবিশেভ নোটস। এই চেবিশেভ নোটস দিয়ে আমরা যদি এরকম একটা গ্রাফ ইন্টারপোলেট করার চেষ্টা করি, আমি তো আপনাদেরকে মাত্র একটা ডিগ্রি 3 পলিনোমিয়ালের জন্য দেখাইছি, আপনারা যদি অ্যাকচুয়ালি সবগুলা ডেটা পয়েন্ট দিয়ে গ্রাফটা ইন্টারপোলেট করে দেখেন, দেখবেন যে এরকম কোনো সমস্যাই হচ্ছে না, এরকম কোনো স্পাইক টিক কিছুই অ্যারাইজ করতেছে না। কেন অ্যারাইজ করতেছে না, কারণ আমরা এখন কি চেবিশেভ নোট গুলো ইন্টারপোলেট করে দেখলাম যে আমার কোনো স্পাইক টাইক নাই, ফাংশনের কাছাকাছি যাচ্ছে, নোটস যত বাড়াবো এখানে চেবিশেভ নোট যত বেশি নিব তত ফাংশনের কাছাকাছি যাবে, আগের মতোই হিসাব, প্রবলেমটা আমার সলভ। এই কারণেই হচ্ছে আমরা এত কমপ্লেক্স হিসাব দেখলাম। আর এখানে সবকিছু কি মনে রাখা লাগবে না, আপনাদের জাস্ট মনে রাখা লাগবে চেবিশেভ নোটস গুলা, চেবিশেভ নোটস যে রাঞ্জ ফেনোমেননের সলিউশন, আর চেবিশেভ নোটস দিয়ে যে আমরা হচ্ছে এই যে ম্যাথ যেটা দেখলাম, যে এরকম একটা রাঞ্জ ফাংশন দিলে সেখান থেকে আমরা কিভাবে ডিগ্রি দেওয়া থাকলে চেবিশেভ নোটস বের করতে পারি, সেই হিসাবটা আমরা দেখলাম। এতটুকু যদি আপনারা পারেন তাহলে আপনারা এই টপিক থেকে কোনো জায়গায় আটকাবেন না। একটা জায়গায় আপনারা আটকাইতে পারেন, আমি যদি একটা অ্যাসিমেট্রিক ইন্টারভেল দিই, এটা একটু হিন্টটা দিয়ে রাখি যাতে নেক্সট ক্লাসে রিলেট করতে পারেন। অ্যাসিমেট্রিক ইন্টারভেল বারবার বলতেছি, এটার মানে হচ্ছে ধরেন ইন্টারভেলটা ধরেন -2 থেকে 1। এটা একটু বাসায় চিন্তা করেন যদি সময় পান আপনারা, যে অ্যাসিমেট্রিক ইন্টারভেল হইলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি হবে। ধরেন এ থেকে বি হচ্ছে আমার ইন্টারভেলটা -1 থেকে 1, এটা একটা সিমেট্রিক ইন্টারভেল, কিন্তু এখানে কি অ্যাসিমেট্রিক ইন্টারভেল মানে কি, এ আর বির ভ্যালু আমার সেম না, তার মানে এখানে এ নট ইকুয়ালস বি।
এরকম কেসে অ্যাকচুয়ালি কি অ্যারাইজ করতে পারে এই জিনিসটাই আমরা দেখবো। খুব একটা চেঞ্জ আসবে না। জাস্ট রেডিয়াস এর ভ্যালুটা চেঞ্জ হবে আর সেন্টারটা যেহেতু শিফট হয়ে যাচ্ছে সো কিছু একটা আমার এড হবে। এটা যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন নিজেরাই অ্যাকচুয়ালি ডিরাইভ করে আনতে পারেন। বাট আমি নেক্সট ক্লাসে স্টিল এটা আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি ফর্মুলায় কোথায় চেঞ্জটা হবে। সো এটা দেখালে আমাদের অ্যাকচুয়ালি ডান আর কি ব্রাঞ্চ এই চেবিশেভ নোডের ডিসকাশনটা। সো আমি ক্লাসের ডিসকাশন এতটুকুই রাখি। আমি রেকর্ডিংটা অফ করে দেই। আর রেকর্ডিংটা